30-এ Assalamualaikum everyone. I hope that you are doing well. So I'm Aklima Akhi from the Department of English Language at University of Dhaka. So today I'll be with you to teach you all the strategies and techniques about graph centers. So তোমরা আজকের ক্লাসে সবাই জয়েন হয়ে যাও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদের টাইমলাইনে শেয়ার করো আজকের ক্লাসটি। কারণ আজকের ক্লাসটি যদি তোমরা attentively করো তাহলে you'll be able to grasp or comprehend about all the strategies and techniques about graph centers because তোমাদের আজকের ক্লাসের পরে গ্রাফস নিয়ে পরীক্ষায় আমরা স্ট্র্যাটেজি পড়ছি, গ্রাফস বই থেকে পড়ছি, কিন্তু পরীক্ষা হলে দেখা যায় যে আমি ভালোভাবে গুছিয়ে লিখতে পারছি না, যার জন্য কি হচ্ছে যে আমার এক্সপেক্টেড যে মার্কসটা সেটা পরীক্ষায় তোমরা পাচ্ছ না, সেই আউটকামটা ভালো হচ্ছে না। তাহলে তোমাদের জন্য আজকের আমার গ্রাফ সেন্টার্সের ক্লাসটি। সো আমরা যদি দেখি আজকের ক্লাসে আমরা গ্রাফ এন্ড চার্ট নিয়ে যা যা টেকনিক্স আছে আজকের ক্লাসে একদম কম্প্রিহেন্সিভ যা যা কিছু জানার প্রয়োজন সবকিছু আজকে আমরা জানতে পারবো। তাহলে সবাই জলদি জয়েন হয়ে যাও আজকের ক্লাসে, কারণ আমরা এখনই গ্র্যাজুয়ালি আমরা যাচ্ছি আজকের ক্লাসে যে কোর লার্নিং অ্যাসপেক্টস সেগুলোতে। তাহলে আমরা যদি প্রথমেই দেখি, এখন students, let me just quickly note that when you have a graph in your exam center, like how do you understand this? Do you understand this by reading or like reading numbers? Like তুমি কি যখন একটা সংখ্যা দেখো পরীক্ষা হলে সেটা দেখে বুঝতে পারো, নাকি it is more comprehensible for you when you just like get a visuals মানে কি, যখন আমরা একটা ছবি যদি দেখি তাহলে দেখা যায় সেই জিনিসটা আমাদের লং টার্ম মেমোরিতে আরো বেশি কি হয়, সেটা দীর্ঘমেয়াদে আমাদের ব্রেনের মধ্যে থাকে। যদি আমরা সংখ্যা তো আমরা হর হামেশা অনেক দেখি, কিন্তু সব সংখ্যা কি আমাদের ব্রেনে সব সময়ের জন্য মনে থাকে? একদমই না। কিন্তু যদি আমরা একটা ছবি দেখি সেটা কি হয়, হ্যাঁ আমি তো ওই জায়গায় ওই ছবিটা দেখেছিলাম, তাহলে কুইকলি আমার সেই লার্নিংটা আরেকটু বেশি কি হয়, কম্প্রিহেন্সিভ হয়, ইফেক্টিভ হয়। সেই জন্য আজকের ক্লাসে আমরা সবকিছু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আমরা সবকিছু শিখব। তাহলে চলো আমরা যদি হচ্ছে প্রথমে যাই। সো when you want to answer about graphs or any charts, so you have to know like how many types of graphs and charts are there. So যখন তুমি graphs and charts এর ধরনগুলো জানতে পারবে তখন তুমি অ্যান্সারের যে প্যাটার্নটা সেটা তুমি ইজিলি বুঝতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি there are mostly for intermediate students there are many more, হ্যাঁ আমাদের আরো অনেক ধরনের গ্রাফস এন্ড চার্টস আছে, কিন্তু তুমি যদি ইন্টারমিডিয়েট স্টুডেন্টস হও তাহলে আমাদের ইন্টারমিডিয়েটে জাস্ট মোস্টলি 3 ধরনের গ্রাফস এন্ড চার্টস আছে। তো আমরা যদি দেখি প্রথমটা হচ্ছে বার গ্রাফ। সো অ্যাজ ইউ ক্যান লুক, সো বার গ্রাফ ইজিলি লুকস লাইক দিস। সো তুমি যদি পরীক্ষায় কোনো বার গ্রাফ পাও, মোস্টলি হচ্ছে আমাদের এটাই আসে পরীক্ষায়, হ্যাঁ। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি বার গ্রাফ হচ্ছে এরকম ধরনের থাকে। সেকেন্ড যদি আমরা দেখি লাইন গ্রাফ, সো লাইন গ্রাফ প্রায় সময় আসে ফ্রিকুয়েন্টলি। সো লাইন গ্রাফ হচ্ছে ইউজুয়ালি এরকম দেখতে হয়, হ্যাঁ আমাদের সংখ্যা থাকবে, সো বাট লুকিংটা হচ্ছে নর্মালি এরকম হয়। থার্ড ওয়ানে যদি আমরা দেখি পাই চার্ট, সো দিস ইজ আই থিঙ্ক দ্য সেকেন্ড মোস্ট ফ্রিকুয়েন্টলি উই ক্যান গেট দিস ওয়ান ইন আওয়ার এক্সাম। সো এখানে সংখ্যা থাকবে, এটা হচ্ছে একটা পাই চার্টের মধ্যে এরকম একটা থাকে। সো তাহলে আমরা হচ্ছে অলরেডি 3 ধরনের কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া পেয়ে গেছি যে আমাদের পরীক্ষায় কি কি ধরনের গ্রাফস এন্ড চার্টস থাকতে পারে। সো তোমরা সবাই হচ্ছে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে জয়েন দিয়েছো, বাকিরা হচ্ছে খুব চটজলদি জয়েন হয়ে যাও এবং হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করো, বিকজ দিস ক্লাস ইজ too much crucial, or I can say that it is very predominant for you to learn about graphs and charts very effectively. Okay, so আমরা যদি হচ্ছে ফার্স্টে জাস্ট এ মিনিট, আমরা এখন তাহলে নেক্সট আরেকটাতে যাব, সেটা হচ্ছে ওকে। সো সেটা হচ্ছে এই যে দিস ওয়ান। এখন জাস্ট লেট মি কুইকলি ইনফর্ম ইউ দ্যাট তোমরা যদি এই জিনিসটা পরীক্ষার আগে জাস্ট চোখ বুলিয়ে যাও,
তাহলে তোমাদের এটা হচ্ছে একদম মানে কি বলবো, পরীক্ষার আগে তোমরা বলে না একদম আমি এত কিছু মনে রাখতে পারি না মিস, আমার হচ্ছে শর্টকাট টেকনিক চাই যাতে আমি পরীক্ষায় সহজে কম কষ্ট করে ভালো রেজাল্ট করতে পারি। তাহলে এইটা হচ্ছে তোমার জন্য। তুমি যদি এই জিনিসটা আমি তোমাদেরকে I'll make you understand about each of this one, that when and how to apply these things in your graphs and charts. So তুমি যদি শর্টলি এই জিনিসটা পড়ে যাও পরীক্ষার আগে, তুমি খুব খুব ভালো করবে পরীক্ষা হলে, এবং I can assure you that you will be able to secure at least like 8 out of 10. তুমি যদি এই জিনিসগুলো হচ্ছে খুব ভালো করে তুমি ইউটিলাইজ করতে পারো তোমার অ্যান্সার শিটে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সবাই হচ্ছে শেয়ার করাও তোমার টাইমলাইনে বন্ধুদের সাথে, আর তোমরা কুইকলি জয়েন হয়ে যাও, কারণ এটা খুবই খুবই লাইক একটা হচ্ছে সিগনিফিক্যান্ট একটা ক্লাস হ্যাঁ তোমাদের জন্য। ওকে, কারণ তোমাদের হচ্ছে সামনে টেস্ট এক্সাম হবে, যারা হচ্ছে 2024 হয়েছে ব্যাচের এসএসসি এক্সাম দিবা, বা তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো, সো তোমাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তাহলে দেখো, এখন আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা লাইন গ্রাফের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে। নাও উই নিড টু নো when, how to employ these words as we can see in our graph or in a chart. তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা লাইন গ্রাফ শুরু হয়েছে। সো যদি আমাদের গ্রাফে বার গ্রাফ বা আমরা পাই চার্ট বলি বা লাইন গ্রাফ বলি, যদি আমাদের চার্টের মধ্যে এরকম ধরনের থাকে যে হচ্ছে এটা আস্তে আস্তে কি হচ্ছে জিনিসটা যদি বাড়ে, ধরো একটা সংখ্যা, যেমন ধরো তুমি হচ্ছে একটা কিছু শুরু করেছো 2018 সালে, তোমার কাছে ধরো 5টা কলম ছিল, এখন 2020 সালে এসে তোমার কাছে 8টা কলম হয়েছে, তাহলে সংখ্যাটা কি হয়েছে, আস্তে আস্তে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, গ্রাজুয়ালি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে তখন আমরা কি ধরনের ওয়ার্ড ইউজ করতে পারি, যখন আমি দেখবো নির্দিষ্ট একটা সালে নির্দিষ্ট একটা সংখ্যা ছিল, হ্যাঁ, সেই কোয়ান্টিটিটা বেড়ে অন্য একটা সালে আরেকটু বেশি হয়ে গেছে, তাহলে হচ্ছে আমরা কি তখনই করবো? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সামিউল বাসা লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। অবন্তিকা বিনতে আজহার, হাই আপু। হ্যালো অবন্তিকা। সো ওকে, সো তাহলে চলো আমরা এখানে পড়ছিলাম যে যদি কোনো একটা গ্রাফের মধ্যে বা একটা বার চার্টের মধ্যে যদি একটা সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন হচ্ছে আমরা কি ধরনের ওয়ার্ড ইউজ করব। আমি যদি প্রথমেই দেখি, আমরা লিখতে পারি যে এক্সপ্যান্ডেড, আমরা এই ওয়ার্ডটা লিখতে পারি, বা দ্য কোয়ান্টিটি অফ পেন expanded in 2020 from 2018, যে 2018 সাল থেকে 2020 সালে এসে বা যে কলমের যে সংখ্যাটা সেটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বললাম এক্সপ্যান্ডেড। তারপর আমরা বলতে পারি ইট গ্রিউ, মানে আচ্ছা ওকে, বিফোর দ্যাট লেট মি জাস্ট কুইকলি নো ইউ ওয়ান থিং ইজ দ্যাট গ্রাফ এন্ড চার্টে যে সময়টা আমরা এক্সপ্লেন করি সেটা মোস্টলি হচ্ছে পাস্ট টেন্সে থাকে। তো আমাদের যে ভার্বগুলো আমরা ইউজ করি সেটা অলমোস্ট 90 to 100% ইট সিমস দ্যাট এগুলো সবগুলো হচ্ছে আমাদের পাস্ট টেন্সে থাকে। তাহলে অটোমেটিক্যালি আমাদের সবগুলো ভার্বের যে বেস মানে ভার্বের পাস্ট ভার্ব টু যে ফর্ম আছে সেটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিউ আছে, গ্রিউ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লাইম্ড, যেমন দ্য কোয়ান্টিটি অফ পেন ক্লাইম্ড, মানে কি বৃদ্ধি পেয়েছিল। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে রোজ, রোজের প্রেজেন্ট টেন্স হচ্ছে রাইজ, রাইজ থেকে হচ্ছে রোজ হয়েছে। দেন হচ্ছে স্টেপড আপ। সো এগুলো হচ্ছে দিস ওয়ার্ডস আর মোর অ্যাডভান্সড। সো এগুলো হচ্ছে নর্মালি অনেকেই জানো না, হয়তো আমরা মোস্টলি উই নো বাট লাইক ইট গ্রিউ আপ, ইট এক্সপ্যান্ডেড, অথবা ইট ক্লাইম্ড, অথবা রোজ, আর অনেকে হয়তো এই ওয়ার্ডগুলো হচ্ছে না জেনে থাকতে পারো। সো এই জন্য আছে ক্লাসটা তোমাদের জন্য। যেমন এখানে আছে স্টেপড আপ, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টেপড আপ। দেন আছে পিকড আপ, মানে কি আমাদের সংখ্যাটা 5 ছিল সেটাতে 8 হয়েছে, সো দ্য কোয়ান্টিটি অফ পেন পিকড আপ। তারপর আমরা বলতে পারি রিকভার। ওকে, এখন তাহলে হচ্ছে তো প্রথমে যে একটা উদাহরণ দিলাম যে 2018 সালে তোমার কাছে 5টা কলম ছিল, 2020 সালে সেটা আস্তে আস্তে কমে বা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 8টা হয়েছিল। এখন তুমি দেখতে পাচ্ছ যে
2022 সালে এসে সেই কলমের সংখ্যাটা আবার পুনরায় কমে 6টিতে গিয়েছে। তাহলে তোমার এটা বিষয়টা কি হয়ে গেল, যে তুমি 8-এ ছিলাম, সেখান থেকে কমে তুমি 6 এসে গেছো, তার মানে কি তোমার 2টা কলমের সংখ্যা কমে গেছে। তাহলে যদি এরকম ধীর গতিতে কোনো সংখ্যা, হ্যাঁ, তুমি যদি দেখো একটা বার গ্রাফে যে কোনো সংখ্যা কমে গিয়েছে, তখন তুমি সেটাকে কিভাবে এক্সপ্রেস করবা? তখন তুমি বলবা দ্য অ্যামাউন্ট অর দ্য কোয়ান্টিটি অফ পেন কি রিডিউসড, মানে কি কমে গিয়েছিল। আমরা আরো বলতে পারি ওয়েন্ট ডাউন, দ্য পার্সেন্টেজ ওয়েন্ট ডাউন, যে শতকরা হারটা কি হয়েছিল, কমে গিয়েছিল। আমরা আরো বলতে পারি ডিক্রিজড, মানে কমে গিয়েছিল, ড্রপড, দেন বলতে পারি ডিক্লাইন্ড, এন্ড আমরা বলতে পারি ফেল। মানে কি এই সবগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেটা বা আমরা বি2 যেটাকে বলি সেটা। সো তাহলে আমরা হচ্ছে যদি বৃদ্ধি পাই তাহলে আমরা এইখানে যেগুলো আছে এই জিনিসগুলো সবগুলো বলবো, আর যদি হচ্ছে সেই সংখ্যাটা কমে যায় তখন আমরা বলবো এটা। ওকে, সো আমরা বেড়ে যাওয়া অলরেডি জেনে গেছি, কমে যাওয়া আমরা অলরেডি জেনে গেছি। এখন তোমার কাছে এমন হতে পারে যে আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে ইউ হ্যাড 5 pen in 2018, now is 2025, still you have 5 pen. It indicates that there is no change so in over these years. So তোমার কাছে 2018 সালেও 5টা কলম ছিল, 25 সালে এসেও তোমার কাছে 5টা কলম আছে। সো তোমার কাছে কমেও নাই বাড়েও নাই, তার মানে কি কোনো কি হয় না, যে কোনো যদি পরিবর্তন না হয়, হ্যাঁ, তখন তুমি কিভাবে সেই সংখ্যাগুলো বলবা? তখন তুমি বলতে পারো হচ্ছে লাইক যে স্টোড এট বা স্টেড এট, বা আমরা বলতে পারি স্টেবিলাইজড এট, অথবা আমরা বলতে পারি ফ্ল্যাটেন্ড আউট এট, মানে কি সমতল ছিল, কোনো পরিবর্তন হয় না, যা আগে ছিল এখনো তাই আছে। তারপর আমরা বলতে পারি লেভেলড অফ এট, মানে কি যে আমার 18 সালে 5টা ছিল, 25 সালে এসে 5টা আছে, সমান সমান, মানে দেয়ার ওয়াজ নো চেঞ্জেস, কোনো পরিবর্তন ছিল না। অথবা আমরা বলতে পারি ইট ওয়াজ স্টেবল, অথবা ইট ওয়াজ কনস্ট্যান্ট এট, অথবা ইট ওয়াজ রিমেইনড স্টেবল, আমরা এইভাবে এটা বলতে পারি। ওকে, তাহলে আমরা বেড়ে যাওয়া শিখলাম, কমে যাওয়া শিখলাম, সমান তালে যদি থাকে কোনো ধরনের পরিবর্তন না হয় আমরা সেটাও শিখে গেলাম। এখন আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, এটা এবং এটা। সো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো এটা এখানে তো বেড়েছিল হালকা করে, এখানে হালকা করে কমেছে, কিন্তু এখানে কি হলো, হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। যেমন the example that I was giving to you which was that তোমাদের কাছে 18 সালে 5টা কলম ছিল, এখন তো বর্তমানে কি প্রেজেন্টলি 2025 সাল, এখন যদি তোমার কাছে 25টা কলম হয়ে যায় তাহলে কি হবে? there was a dramatic change, তাই না? যে অনেক বেশি পরিবর্তন হয়েছে, 5টা থেকে 25 সালে এসে 25টা কলম হয়ে গেল, তার মানে কি হিউজ একটা পরিবর্তন ঘটেছে এই কয় বছরের মধ্যে। তাহলে যদি তোমরা দেখো কোনো একটা সংখ্যা যে কোনো একটা সাল থেকে অন্য একটা সালে হঠাৎ করে বিশাল বড় কোনো একটা পরিবর্তন ঘটে যায়, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকে কমেন্ট করেছো, মিলন, নিশাদ ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই জলদি জয়েন হয়ে যাও এবং তোমাদের টাইমলাইনে এটা শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো, কারণ আজকে ক্লাসটা যদি ভালো করে পড়ো, অ্যাজ আই হ্যাভ already told you that you will get the best outcome after this class. ওকে, সো চলো আমরা এখানে বলছিলাম যে যদি হঠাৎ করে বিশাল বড় কোনো একটা পরিবর্তন হয়ে যায় তখন আমরা এই যে ওয়ার্ডস গুলো বলতে পারি, যেমন shot up, it soared, অথবা আমরা বলি it jumped into, like it jumped into 25 pence in 2025, যে 2025 সালে এসে 25টা কলম হয়ে গেছে, অথবা it's rocketed. So this word is an advanced word, so some of you may not know so about this one, so it's for you, so you just quickly learn from this class. So it escalated, আমরা এটা এভাবে বলতে পারি, অথবা আমরা বলতে পারি it doubled, like আমরা হচ্ছে তোর 5টা থেকে 10টা হয়ে গেছে, তখন আমরা বলতে পারি doubled,
আচ্ছা আমরা বলতে পারি ট্রিবল্ড, মানে হচ্ছে 3 গুণ, ধরো 5টা থেকে 15টা হয়ে গেছে, 3 গুণ আমরা বলে ট্রিবল্ড। অথবা আমরা বলতে কোয়াড্রুপল্ড, মানে হচ্ছে 4 গুণ হয়ে গেছে, এরকম যদি হয় তখন আমরা এই সংখ্যাগুলো হচ্ছে বলতে পারি। এখন আসো এই পাশে আসো। তো আমরা হচ্ছে দেখলাম যে অনেক বেশি বেড়ে গেলে কি ধরনের ওয়ার্ড তুমি ব্যবহার করতে পারো সেটা আমরা শিখলাম। এখন আসো যদি অনেক বেশি কমে যায়, এখন আসো 2025 সালে তোমার কাছে 25টা কলম আছে, কিন্তু তুমি 2026 সালে গিয়ে দেখলা তোমার কাছে ঘুরে ফিরে আবার 11টা কলম হয়ে গিয়েছে। তাহলে কি হলো, যে 25 সালে এসে তোমার কাছে 25টা কলম ছিল, 26 সালে 1 বছরের মধ্যে হঠাৎ করে এত কলম আবার তুমি হারিয়ে ফেলেছো, ধরো সামথিং এরকম কিছু একটা হয়েছে। হ্যাঁ, সো এই যে একটা বিশাল বড় একটা কমে গেছে, হঠাৎ করে কমে যাওয়াটা, হ্যাঁ, যে তুমি আসতে দিলে না, ধরো 2030 সালে গিয়ে 25টা থেকে 11টা হয়েছে এমন না, 26 সালে হঠাৎ করে 11টা কলম হয়ে গেছে। এই যে হঠাৎ করে পরিবর্তনের কমে যাওয়াটা আমরা বলতে পারি ইট collapsed, অথবা বলতে পারি আমরা ইট স্ল্যামড, অথবা আমরা বলতে পারি ইট ক্রাশড অর ইট প্লাঙ্কড অর ইট প্লামেটেড। সো এই ওয়ার্ডগুলো হচ্ছে কি খুবই খুবই অ্যাডভান্সড ওয়ার্ড। সো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্টস হয়তো এই ওয়ার্ডগুলো একটু নাও জানতে পারে, কারণ এগুলো হচ্ছে আমাদের আইএলটিএস এক্সামে আমরা হচ্ছে টাস্ক 1-এ হচ্ছে এই ওয়ার্ডগুলো শেখাই। সো তোমরা যদি তোমাদের পেপারে এই ধরনের ওয়ার্ডসগুলো লিখে একটা গ্রাফিক অ্যান্সার করতে পারো, তার মানে কি ইউর টিচার উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ স্টাডিড ওয়েল অ্যাবাউট দিস ওয়ান। তার মানে কি তুমি থরলি এই জিনিসটা সম্পর্কে শিখেছো এবং পড়েছো। সো a teacher is bound to give you the great marks, your expected marks, right? সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি কমে যায় আমরা এই ধরনের ওয়ার্ড লিখতে পারি। ওকে, সো আমরা তাহলে এখানে হচ্ছে বেড়ে যাওয়া, কমে যাওয়া, সমান থাকা, হঠাৎ বেড়ে যাওয়া, হঠাৎ কমে যাওয়া, ধস নামা, যেমনটা এই যেমন ধরো তোমাদের 25 সালে যে ইন্টারমিডিয়েটে যে রেজাল্ট পাবলিশ হলো, যে ইংলিশে আইসিটিতে, হ্যাঁ, এগুলাতে হচ্ছে একটা ধস নেমেছে, যে জিপিএ 5 এর সংখ্যা গত বছরগুলোতে মানে এত লাখ লাখ ছিল, এত বেশি ছিল, হঠাৎ করে এটা কি হয়ে গেছে, একটা ধস নেমেছে, হঠাৎ করে কমে গেছে, তখন আমরা এই ওয়ার্ডগুলো বলতে পারি। এখন এই যে আমি ধরো কমে গিয়েছে, এটা বলার আগে আমি বলছি বিশাল আকারে কমে গিয়েছে বা অনেক বেশি কমে গিয়েছে, হ্যাঁ, তখন এই ওয়ার্ডগুলোর জন্য আমরা বলতে পারি ড্রামাটিক্যালি, নাটকীয় ভাবে। ধরো জিপি 5 পাওয়ার যে সংখ্যা সেটা হচ্ছে নাটকীয় ভাবে কমে গিয়েছে। সো তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা কি ড্রামাটিক্যালি কোলাপসড। জিপিএ 5 পাওয়া গত বছর যদি আমরা 4-5 বছর কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক শিক্ষার্থীরা জিপিএ 5 পেয়েছে, কিন্তু 2025 সালের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি 5 এর সংখ্যা তো কমেছে, বরং হচ্ছে পাশের হারও অনেক বেশি কমে গিয়েছে। সো এটা হঠাৎ করে যে এরকম একটা নাটকীয় পরিবর্তন, সেটাকে আমরা কিভাবে বলতে পারি ড্রামাটিক্যালি স্ল্যামড, অথবা শার্পলি কোলাপসড, অথবা আমরা বলতে পারি স্টিপলি বা সাবস্টেন্সিয়ালি, মানে পর্যাপ্ত পরিমাণে, বিশাল পরিমাণে হচ্ছে কমে গিয়েছে। শিপন চৌধুরী কমেন্ট করেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই চট জলদি জয়েন করে নাও। আজিম ফাহিম কমেন্ট করেছে ফেনোমেনাল কনসেপ্টস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বাকিরা সবাই হচ্ছে কমেন্ট করো আর হচ্ছে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, ওটা হচ্ছে তোমাদের টাইমলাইনে শেয়ার করো, বন্ধুদেরকে ইনভাইট করো আমাদের আজকে ক্লাসে। আচ্ছা, তারপর আমরা বলতে পারি কনসিডারেবলি, মানে হচ্ছে বিবেচনা যোগ্যভাবে অনেক মানে কমে গিয়েছে। সিগনিফিকেন্টলি তো বুঝো তাৎপর্যপূর্ণ ভাবে কমে গিয়েছে। অথবা আমরা বলতে পারি মার্কলি মানে কি একদম চিহ্নিত ভাবে চোখে দেখা যায় এমন ভাবে কমে গিয়েছে। বা বলতে পারি র্যাপিডলি, মানে দ্রুত ভাবে, দ্রুত হারে কমে গিয়েছে বা দ্রুত হারে বেড়ে গিয়েছে, আমরা এরকমও বলতে পারি। অথবা সাডেনলি, মানে হঠাৎ করে কমে গিয়েছে, এরকমটাও বলতে পারি। তারপর আমরা বলতে পারি সুইফটলি, সুইফট মানে হচ্ছে দ্রুত, হ্যাঁ, সুইফটলি মানে দ্রুত ভাবে। কুইকলি তো যে সবাই, আই থিঙ্ক দ্যাট ইউ নো দিস মিনিং, সো মানে খুব তাড়াতাড়ি। তারপর নোটেবলি মানে চোখে পড়ার মতো ভাবে কমে গিয়েছে। ওকে, সো আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা তো অনেক বেশি যদি করতে পারে, আরেকটা এখানে দেখতে পাচ্ছি যে মডারেটলি, মানে ধরো অল্প যদি কমে,
হ্যাঁ, তারপর যদি স্লাইটলি ধরো তোমার কাছে ছিল 5টা কলম, এটা বেড়ে হয়েছে 6টা কলম, মানে কি অল্প একটু বেড়েছে, খুব বেশিও না খুব কমও না। তো এই জিনিসটাকে আমরা কিভাবে বলবো? এই জিনিসটাকে আমরা বলবো মানে moderately it increased moderately বা it climbed moderately, অথবা আমরা বলতে পারি it like crashed moderately, তাই না? যে 5টা থেকে 6টা বা 5টা থেকে 4টা কমে গিয়েছে। সো সেই ক্ষেত্রে তো খুব বেশি কমেও নাই, খুব বেশি বাড়েও নাই। সো তখন আমরা এই যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি, লাইক স্লাইটলি, ইট এনহ্যান্সড স্লাইটলি, বাট ইট পিকড আপ স্লাইটলি, অথবা ইট প্লামেটেড কি মিনিমালি মানে কম হারে, স্লোলি মানে ধীরে ধীরে, বা হচ্ছে স্টেডিলি মানে খুব ধীরে ধীরে, অথবা গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে কি আস্তে ধীরে আমরা বলি না, ওকে আস্তে ধীরে গ্র্যাজুয়ালি যে জিনিসটাকে বলি। সো তাহলে আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে এই জিনিসটা হচ্ছে চারটা হচ্ছে, এটা হচ্ছে মানে কুইক একটা রিভিউ আমরা বলি না, পরীক্ষার আগে আমি একটা কুইক একটা রিভিউ চট চলতে একটা চোখ বুলিয়ে যেতে চাই, যে জিনিসগুলো আমার মাথায় না গেলে নিয়ে গেলেই না। সো এটা হচ্ছে এটা। এখন আমাদের যেহেতু এই চারটা পড়া শেষ, এখন আমরা আজকে ক্লাসে পড়বো যে একদম ধীরে ধীরে ওই যে গ্রাজুয়ালি কোন ওয়ার্ডটা মানে কোনটার জন্য হচ্ছে আমরা কখন কোন এক্সপ্রেশনটা ইউজ করতে পারি আমরা একটা যখন গ্রাফ এক্সপ্লেইন করতে যাই। ওকে, সো অনেকেই জয়েন দিয়েছো, বাকিরাও জয়েন দিয়ে যাও চট জলদি করে। আসসালামু আলাইকুম আপু, সাকিব ইসলাম কমেন্ট করেছে ওয়ালাইকুম আসসালাম। শেয়ার করো টাইমলাইনে তোমার এবং তোমার বন্ধুদের ইনভাইট করো আমাদের আজকে ক্লাসে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে অনেকে জয়েন দিচ্ছ ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, সো চলো আমরা এখন কথা বলছিলাম চেঞ্জেস নিয়ে, ভোকাবুলারি টু শো দ্য চেঞ্জেস। যে তুমি একটা গ্রাফ চার্ট পেয়েছো, তুমি একটা পাই চার্ট এক্সপ্লেইন করতে চাও। নাও তুমি যদি যে আপওয়ার্ড ট্রেন্ড যেটাকে বলে, ইট মিনস দ্যাট যখন কোনো কিছু বৃদ্ধি পায় সেটাকে তুমি হাউ টু এক্সপ্লেইন ইট ইন দেখতে পাচ্ছি যদি আমরা ইনক্রিজ, আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে আমরা জেনে গেছি এই ওয়ার্ডগুলো সম্পর্কে, বাট এখন আমরা একটু থরলি মানে কি আমরা আরেকটু হচ্ছে মানে গুরুত্ব সহকারে বা হচ্ছে গভীরভাবে যে জিনিসটাকে বলে সেটা আমরা শিখবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি ইনক্রিজ বোঝায় মানে বৃদ্ধি, হ্যাঁ এত সাল থেকে এত সালে একটা জিনিস বৃদ্ধি পেয়েছে, তখন পাই চার্ট বলি বার চার্ট বলি যেটাতেই বলি না কেন, তখন আমরা বলতে পারি রাইজ। সো আমরা হচ্ছে এখানে কিন্তু রাইজ দিব না, আমরা যখন একটা গ্রাফ এক্সপ্লেন করব সেটা সেই ভার্বের পাস্ট ফর্ম যেটা ভার্বের ভার্ব টু, সেটাকে রাইজের রোজ আমরা যেমন শিখেছি, গ্রো এর ভিউ এরকম। বাট আমরা এখানে শুধু ভার্বগুলো দেখে নিই, যে ভার্বগুলো আমরা ডিফারেন্ট টাইমে আমরা হচ্ছে ইউজ বা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমি দেখতে পাচ্ছি রাইজ বলতে পারি, ইনক্রিজ বলতে পারি, গো আপ মানে ওয়েন্ট আপ বলতে পারি, দেন আপলিফট মানে বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, সো এই ওয়ার্ডটাও তুমি একটু ধরো, তুমি তোমার লেভেল, তুমি এই গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে you have an idea about this one, but after doing this class your knowledge about graph and chart uplifted মানে কি বৃদ্ধি পেয়েছে, তাই না? একটু আরেকটু নলেজটা তোমার আরেকটু বেশি বেড়েছে, ডিটেলসে তুমি জেনেছো একদম কি বলবো যে সিগনিফিকেন্টলি, যে তুমি আলাদা আলাদা করে তুমি বুঝতে পেরেছো, আচ্ছা এই জিনিসটার জন্য তাহলে আমরা এই ওয়ার্ডসগুলো ইউজ করতে পারি। ওকে, সো তোমার নলেজটা আরেকটু বেশি কম্প্রিহেন্সিভ হলো, আরেকটু বেশি এফেক্টিভ হলো, তাই না? সো এই এই জিনিসগুলোর জন্য হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসটা।
তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সজীব শেখও কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তাহলে আমরা চলো এখানে দেখছি রকেট। রকেট মানে কি? বৃদ্ধি পাওয়া। দিস ওয়ান ইজ অ্যানাদার অ্যাডভান্স ওয়ার্ড। হ্যাঁ, এটাই আরেকটা একটা অ্যাডভান্স ওয়ার্ড। দেন ক্লাইম্ব, আমরা জানি ক্লাইম্ব বৃদ্ধি পাওয়া। আপসার্জ, হ্যাঁ এই ওয়ার্ডগুলো আছে আমি বলি। এটা কিন্তু তোমরা হচ্ছে প্রথম একবার পরে যে it doesn't mean at all that like after reading once you'll be able to employ utilize it in your exam paper. So you have to read thoroughly. তোমাকে কিন্তু নোট ডাউন করতে হবে খাতায়। হ্যাঁ, পরে তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে ওয়ার্ডগুলোকে বৃদ্ধি পাওয়া। এই ওয়ার্ড এটার জন্য হচ্ছে আমি আর কি কি ধরনের সিনোনিমাস ওয়ার্ড লিখতে পারি সেটা না দেখে লিখতে হবে খাতায়। তোমাকে you have to practice because we all know that practice makes a man perfect. So তোমাকে you have to practice, তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে তুমি যদি পরীক্ষায় অ্যাকচুয়ালি your expected মার্কসটা পেতে চাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোর লিখতে পারি, শর্ট আপ লিখতে পারি, ইমপ্রুভ লিখতে পারি, জাম্প লিখতে পারি, অথবা লিপ, মুভ ফরওয়ার্ড, অথবা স্কাই রকেট, অথবা সোর অর সাচ। সো উই ক্যান like write all these words to express about anything which is like showing increase, মানে বৃদ্ধি পাচ্ছে এরকম কিছু যদি প্রকাশ করতে চাই তখন আমরা এই ওয়ার্ডগুলো দিব। তারপরে should decrease, so all about already know this one। যদি হচ্ছে কোনো কিছু কমে যায় তখন আমরা বলতে পারি হচ্ছে কি ফল মানে পড়ে যাওয়া, কমে যাওয়া। ডিক্রিজ কমে যাওয়া, বলতে পারি ডিক্লাইন মানে হচ্ছে কি কমে যাওয়া, বা হচ্ছে প্লামেট, প্লান্ট। এই যে দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা হয়তো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা ইউ আর নট লাইক ফ্যামিলিয়ার উইথ দিস টু ওয়ার্ডস। তুমি এই দুইটা ওয়ার্ড সম্পর্কে হয়তো অত বেশি ফ্যামিলিয়ার না, বাট তুমি এই দুইটা ওয়ার্ড হচ্ছে শিখবা, যে এই যে প্লামেট আর হচ্ছে প্লান্ট। প্লামেটেড, প্লান্টড, ভার্বের টু হয়ে যাবে ফর্ম যেটা। সো আমরা এই দুইটা ওয়ার্ড ইউজ করতে পারি। ড্রপ, রিডিউস, কলাপস, ডিটেরিওরেট। আমরা দেখতে পাচ্ছি ডিপ, ডাইভ, গো ডাউন, এটাকে পাস্ট টেন্স হয়ে যাবে ওয়েন্ট ডাউন। আমরা দেখতে পাচ্ছি টেকে, নোসে ডাইভ, স্লাম, স্লাইড, গো ইনটু ফ্রি ফল। সো এই যে ওয়ার্ডসগুলো আছে আমরা হচ্ছে এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় লিখতে পারি। ওকে, সো আমরা কমা বাড়া তো শিখে গেলাম। এখন থার্ড ওয়ানে আসো স্ট্যাডিনেস। স্ট্যাডিনেস তো বুঝো মানে লাইক আমি এখানে আমি এদিকে মুভ করলাম না এদিকে মুভ করলাম, মানে হচ্ছে বাড়লো না কমলো না কোনো একটা সংখ্যা বা কোনো কিছুর। হ্যাঁ, কোনো একটা সালের যতটুকু পার্সেন্টেজ ছিল বা অ্যামাউন্ট ছিল ইট ওয়াজ স্টেবল অ্যাট দ্যাট ওয়ে, মানে কি ওইভাবে স্টেবল ছিল, কমেও নয় বাড়েও নয়, তখন আমরা বলতে পারি আনচেঞ্জড। লেভেলড আউট, রিমেইন কনস্ট্যান্ট। তারপর হচ্ছে আমরা কি বলতে পারি আরো লাইক হচ্ছে রিমেইন স্টেডি মানে একই রকম থাকা। আমরা বলতে প্ল্যাটিউ, আমরা বলতে পারি রিমেইন দ্য সেম মানে কি একই রকম ছিল বা একই রকম আছে। বা রিমেইন স্টেবল, উই অলরেডি নো দিস ওয়ান। অ্যান্ড রিমেইন স্ট্যাটিক, স্ট্যাটিক মানে একই রকম থাকা, নড়াচড়া করে না বা কমে বাড়ে কিছু না, ওই রকম থাকা। So তাহলে আমরা আজকে ক্লাসে we have already learned about these words. Now let me just quickly move to my next one, which is এটা তো আমরা অলরেডি পড়েছি, মানে গ্র্যাজুয়াল ইনক্রিজ মানে একটা হচ্ছে an upward trend, আস্তে আস্তে বা টেন্ডেন্সি যেটা আমরা বলি যে বাড়া, যেটাকে গ্র্যাজুয়াল ডিক্রিজ মানে আস্তে আস্তে ডাউনওয়ার্ড ট্রেন্ড মানে আস্তে আস্তে কমে যাওয়া, সেটাকে বোঝায়। ওকে, তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি স্টেবিলিটি বা ফ্ল্যাট। ওকে, ফ্ল্যাট মানে এটা আমরা পড়েছি যেমনটা হচ্ছে আমাদের আগে চারটার মধ্যে যে একই রকম থাকা, যেটা লেভেলড অফ অথবা রিমেইনড কনস্ট্যান্ট অথবা রিমেইনড, মানে তোমরা যখন চার্টে অ্যান্সার করবা সেটা কিন্তু তখন রিমেইন থাকবে না, রিমেইনড হয়ে যাবে। বিকজ আই অলরেডি লাইক লেট ইউ নো দ্যাট যদি আমাদের গ্রাফ এন্ড চার্ট আমরা এক্সপ্লেন করতে চাই সেটা হচ্ছে পাস্ট টেন্সে হয়ে যায়, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে কোনোভাবেই হবে না। কারণ আমরা যে পার্সেন্টেজ বলি বা অ্যামাউন্ট বলি, কোনো একটা সংখ্যা বলি, সেই গ্রাফটা কিন্তু অতীতকালে থাকে, যে 2010-এ বা থেকে 2015 বা ওরকম। সো সালটা কিন্তু সবসময় অতীত, মানে তার মানে আমাদের কি পাস্ট টেন্সে সেই গ্রাফ এন্ড চার্টটা এক্সপ্লেন করতে হবে। সো তারপরে যদি কোনো পরিবর্তন না হয় আমরা রিমেইনড আনচেঞ্জড বলতে পারি, রিমেইনড স্টেবল, প্রিভেলড, কনসিস্টেন্সি, প্ল্যাটিউড, reached a plateau, stayed uniform,
বা immutable, levels out, stabilize, remains the same. So we can apply all these words to write about a static, no change, or a plateau if there is no change, যদি আমাদের কোথাও কোনো কিছু পরিবর্তন না থাকে। ওকে, সো ইফ ইউ লুক এট সাম এক্সাম্পলস, যদি আমরা একটু এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে দেখো, the overall sale of the company increased by 20% at the end of the year, মানে কি বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি দেখি the expenditure মানে হচ্ছে খরচ বা ব্যয় কোনো কিছুর, so the expenditure of the office remained constant। এই যে দেখো, এই ওয়ার্ডটা নোটিস করো, মানে কি অফিসের যে ব্যয়টা সেটা একই রকম ছিল for the last 6 months, মানে গত 6 মাসে, but the profit rose almost। so এখানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু এই যে রোজ এই ওয়ার্ডটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, তাই না? মানে কি যে বলেছে অফিসের যে খরচটা, ব্যয়টা, এক্সপেন্ডিচার, এই ওয়ার্ডটা মানে হচ্ছে এক্সপেন্ডিচার, এটা একই রকম ছিল, কিন্তু এটার যে হচ্ছে গত 6 মাসে, কিন্তু এটার যে প্রফিট মানে কি হচ্ছে লাভ, প্রফিট মানে হচ্ছে লভ্যাংশ যেটা বলতে পারি, বা লাভ, রোজ বাই অলমোস্ট 25%। তাহলে যে এটা গত 6 মাসে যদিও খরচটা একই রকম ছিল, মানে খরচ কমেও নাই বাড়িও নাই, কিন্তু লভ্যাংশটা যেটা ছিল অফিসে সেটা হচ্ছে 20 থেকে 25-এ গিয়েছে, নাকি সেটা হচ্ছে বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, ওকে। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছি যে আমরা there was a 15% drop মানে কি আমরা জানি কিন্তু কমে যাওয়া, in the ratio of student, ratio মানে হচ্ছে অনুপাত, ছাত্রছাত্রীদের অনুপাত, enrollment মানে হচ্ছে ভর্তি হওয়া কোনো একটা কিছুতে at this university, মানে কি এই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের যে ভর্তির যে অনুপাতটা সেটা হচ্ছে 15% ড্রপ, মানে কমে গিয়েছিল। হ্যাঁ, ওকে। 4 নম্বর এক্সাম্পল আছে, the population of the country remained almost, এই যে আমরা এই জিনিসটা কিন্তু শিখেছি আমাদের, almost the same as it was 2 years ago। বলেছে যে এই দেশের যে জনসংখ্যা ছিল সেটা হচ্ছে কি হয়েছিল, remained almost same, মানে কি ধরো একটা দেশে জনসংখ্যা ছিল 10 কোটি, কিন্তু 2 বছর আগে 10 কোটি ছিল, 2 বছর পরে এসে 10 কোটি, তার মানে there was no change। তাহলে যদি হয় তখন হচ্ছে আমরা বলবো রিমেইন্ড সেম। সো দেখো, আমি তোমাদের যে জিনিসগুলো শিখেছি তোমরা যদি জাস্ট একবার নোট করে প্র্যাকটিস করে এটা শেখো, মানে গ্রাফের চার্ট উইল বি লাইক এ পিস অফ কেক টু ইউ, মানে পানি ভাত আমরা বলি না, খুব সহজ। হ্যাঁ, ইট উইল বি ভেরি ভেরি ইজি টু গ্রাস্প, যে তুমি গ্রাফের চার্ট লিখতে তোমাকে একবার যদি তুমি প্র্যাকটিস করো, গ্রাফের চার্ট নিয়ে তোমাকে আর প্রতিদিন পড়ার দরকার নেই, তুমি জাস্ট প্র্যাকটিস পড়বা, পরীক্ষা দেখবো খুবই খুবই এক্সপেক্টেড, মানে লাইক খুবই খুবই ভালো রেজাল্ট করেছে। ওকে, সো চলো আমরা তাহলে নেক্সট যেটা যাই, সেটা হচ্ছে আমরা পড়ছিলাম, কম বাড়া তো পড়ে ফেলেছি, যে র্যাপিড চেঞ্জ মানে হঠাৎ করে যদি কোনো পরিবর্তন হয়ে যায় তখন আমরা সেটা কিভাবে হচ্ছে বলবো। সো আমরা দেখতে পাচ্ছি, আমরা বলতে পারি ড্রামাটিক্যালি, র্যাপিডলি, শার্পলি, কুইকলি, হারিডলি, স্পিডলি, মানে দ্রুত হারে। আমরা যে এই যে কথা বলি না, এটা তো অনেক বেশি বেড়ে গিয়েছে। হ্যাঁ, ধরো তোমার হচ্ছে পরীক্ষার ফি ধরো 2018 সালে ছিল 500 টাকা, কিন্তু 2025-এ সেটা হয়ে গেছে 2000 টাকা, মানে কি অনেক বেশি বেড়ে গেছে। তুমি যখন শুনবা, ধরো তোমার বাবা মাকে কি বলেছে পরীক্ষার ফি হচ্ছে আমার 2500 টাকা, তখন তোমার বাবা মা কি বলবে, এত বেশি, মানে এটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই না? তো ওই যে অনেক বেশি কথাটা বলি না আমরা, ওই অনেক বেশিটার কি ইংলিশে আমরা বলবো কিভাবে, হাউ উই ক্যান সে ইট ইন ডিফারেন্ট ওয়েজ, যে একই ধরনের লাইক কুইকলি না বলে আমরা এটাকে মানে ডাইভার্সিফাইড ওয়েতে কিভাবে এক্সপ্রেস করতে পারে, আমরা কিন্তু আজকে ক্লাসে সেটা শিখছি। তাহলে হারিডলি, স্টেডিলি, সুইফটলি মানে হচ্ছে দ্রুত হারে বা দ্রুত ভাবে, সিগনিফিকেন্টলি এটা তো আমরা তাৎপর্যপূর্ণ ভাবে আমরা অলরেডি নো, কনসিডারেবলি বিবেচনাযোগ্য ভাবে, বা সাবস্টেন্সিয়ালি অর নোটিসেবলি। সো আমরা এই ওয়ার্ডগুলো হচ্ছে যদি কোনো কিছু অনেক বেশি হারে বেড়ে যায় বা কমে যায় তার আগে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তারপরে আসলে যদি মানে অল্প বাড়ে, ধরো তোমার পরীক্ষার ফি ছিল 500 টাকা, সেখান থেকে
600 টাকা হয়েছে পরীক্ষার ফি পরের সেমিস্টারে। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার তুমি দিয়েছিলে 500, পরের সেমিস্টার হয়ে গেছে 600। তার মানে কি ওই রকম কোনো কিন্তু পরিবর্তন ঘটেনি, তাই না? তাহলে কি অল্প একটু পরিবর্তন, অল্প একটু বেড়েছে। সেই অল্প একটুকে আমরা কিভাবে বলবো? আমরা বলবো মডারেটলি, অথবা গ্র্যাজুয়ালি, অথবা প্রোগ্রেসিভলি অর সিকুয়েন্সিয়ালি। সো আমরা এটা বলতে পারি। তারপর স্টাডি চেঞ্জ মানে ধীরে ধীরে, স্টাডিলি ধীরে ধীরে, চেঞ্জলেসলি আস্তে আস্তে, আমরা যেটাকে বলি সেটা হচ্ছে এটা। আচ্ছা, মৌসুমী সুলতানা কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বাকিরাও সবাই জয়েন হয়ে যাও, ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের টাইমলাইনে বন্ধু বান্ধবকে ইনভাইট করো, তাই না? অনেকজন দেখছো তোমাদের ক্লাসটা। সো ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা হচ্ছে এটা অলরেডি দেখলাম, স্লাইড চেঞ্জ অল্প পরিমাণে হলে আমরা কি দেখলাম? স্লাইটলি, স্লোলি, মাইল্ডলি, টেডিয়াসলি। সো আমরা হচ্ছে ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে দেখলাম। এখন চলো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যেমন the economic inflation of the country increased sharply by 20% in 2008। মানে কি বলেছে? এই যে অর্থনৈতিক যে ইনফ্লেশনটা, হ্যাঁ, ওঠানামাটা যেটাকে বলে একটি দেশের ইনক্রিজড শার্পলি, দেখো মানে কি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, শার্পলি বাই 20% ইন 2008। মানে কি 2008 সালে 20% হচ্ছে যে একটা দেশের যে অর্থনৈতিক যে ওঠানামার বিষয়টা, সেটা হচ্ছে বৃদ্ধি পেয়েছিল, মানে অনেক বেশি। ওকে, দেয়ার ওয়াজ আ শার্প ড্রপ। দেখো শার্প মানে কি অনেক বেশি ড্রপ হয়েছিল ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন দ্য ইয়ার 2018। দেন নাম্বার 3 আমাদের আছে দ্য ডিমান্ড ফর নিউ হাউসেস ড্রামাটিক্যালি ইনক্রিজড। দেখো আমি কিন্তু তোমাদের শিখিয়েছি যে তোমরা যে ভার্বটা দিবা, সেই ভার্বটার আগে যদি অনেক কমে বাড়ে, তাহলে ড্রামাটিক্যালি মানে কি অনেক বেশি, নাটকীয় ভাবে ইট ইনক্রিজড, মানে এটা যদি এরকম বেশি হয় তখন আমরা বলতে পারি ড্রামাটিক্যালি ইনক্রিজড ইন 2002। দেন আমরা দেখি 4 নম্বরে আছে দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি ড্রামাটিক্যালি ইনক্রিজড ইন দ্য লাস্ট ডিকেড। এটা সেম। দেন দ্য প্রাইস অফ দ্য ওয়েল মডারেটলি ইনক্রিজড। মডারেটলি মানে কি অল্প হারে, খুব বেশি না। মডারেট চেঞ্জ দেখো মানে কি অনেক বেশি না, অল্প অল্প হারে যদি বৃদ্ধি পায় তখন হবে সেটা মডারেটলি increased. Okay, during the last quarter, but as a consequence the price of daily necessities rapidly went up. দেখো এটাও তোমরা পড়েছো, rapidly, rapidly মানে কি খুব দ্রুতভাবে, go up মানে কি কমে গিয়েছিল, এরকম যদি কিছু বোঝায় তাহলে আমাদের এই পার্টটা হচ্ছে আমাদের এখন শেষ হয়ে গেল। এরপর আসো টাইপস অফ চেঞ্জ। আমরা অলরেডি এই জিনিসগুলো পড়েছি, অনেক বেশি পরিবর্তন বা হচ্ছে বড় পরিবর্তন, দেন কম পরিবর্তন, মাইনর পরিবর্তন। সো এরকম মাইনর মানে হচ্ছে অল্প কোনো পরিবর্তন যদি হয় তখন এটা হচ্ছে আমরা হচ্ছে এইভাবে বলতে পারি। যেমন ধরো অনেক বেশি পরিবর্তন যদি প্রকাশ পায়, ওভারওয়েলমিং, সাবস্টেন্সিয়াল, এনরমাস আমরা বলতে পারি। বা আমরা অ্যাডভার্ব যদি ইউজ করি তাহলে আমরা বলবো ওভারওয়েলমিংলি, তারপর হচ্ছে সাবস্টেন্সিয়ালি, দেন হচ্ছে এনরমাসলি। এরপরে আসে ধরো বড় পরিবর্তন, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে সিগনিফিকেন্টলি, কনসিডারেবলি, বা হচ্ছে মিডিয়াম মানে মাঝারি কোনো পরিবর্তন হলে অ্যাডভার্ব, সামওয়াট, মডারেটলি। আচ্ছা, এখন কিন্তু আমরা হচ্ছে কি গ্রাফের মেন গ্রাফ কিন্তু আমরা পড়বো। এগুলো হচ্ছে মেন গ্রাফ পড়ার আগে তোমাদের যে জিনিসগুলো না জানলেই নয়। হ্যাঁ, তোমরা তো অনেক অনেক গ্রাফ পড়ো, কিন্তু স্টিল ইউ আর মেকিং মিস্টেকস, ইউ আর নট গেটিং ইউর এক্সপেক্টেড মার্কস ইন ইউর এক্সাম. Why? Because you don't know the strategic way how to write a graph. So this is the class where I am like just letting you know about all the strategies that how you can get your expected marks in your exam. পরীক্ষায় তুমি কিভাবে লাইক একবার যদি তুমি এটা নোট ডাউন করে পড়ো, তোমার আর বারবার গ্রাফ পড়া দরকার নেই। সো চলো, সো আমরা তো মাইনর চেঞ্জ মানে হচ্ছে অল্প কোনো পরিবর্তন, বাট খুব বেশি পরিবর্তন যদি না হয় তাহলে আমরা বলতে পারি ফ্র্যাকশনালি, মার্জিনালি, স্লাইটলি, মানে কি অল্প যদি কোনো পরিবর্তন হয় তখন আমরা সেটাকে এভাবে বলতে পারি। ওকে, এখন আসো আমরা পরিবর্তনের চেঞ্জেসের বিষয়টা আমাদের শেষ। এখন আমরা হচ্ছে পড়বো যে আমাদের তলের যেন গ্রাফ মানে কি সময়,
ইট হ্যাজ টু বি রিলেটেড টু টাইম, তাই না? কোন বছর, ইয়ার, মান্থ, ডেট, এইগুলো আমাদের গ্রাফের চার্টে থাকবেই থাকবে। ইটস এ মাস্ট। হ্যাঁ, ইট শুড বি দেয়ার, ইটস এ মাস্ট। যে তাহলে আমরা যখন আমাদের একটা গ্রাফের সাল থাকে, হাউ ক্যান উই রাইট ইট, যে আমরা সেই সালটাকে কিভাবে গ্রাফের চার্টে হচ্ছে এক্সপ্লেইন করব। আমরা তাহলে এখন এই জিনিসটা দেখব। ওকে, সো দেখো, ডেটস তারিখ, মান্থস মানে হচ্ছে মাস, ইয়ার্স মানে হচ্ছে বছর। তাহলে এইগুলো সম্পর্কে আমরা যে ভোকাবুলারি গ্রামারটা ব্যবহার করতে পারি এটা হচ্ছে এটা। যেমন এখানে বলেছে দেখো, লাইক ফ্রম 90 to 2000 মানে কি 2000, 1999 থেকে 2000 থেকে এত, মানে এত থেকে এত, 1999 থেকে 2000। আমরা তাহলে এটা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি ফ্রম, মানে কি 1990 আছে এখানে, তাহলে 1990 থেকে 2000 মানে কি টু 2010। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা বলতে পারি থেকে বুঝালে ফ্রম, আর কততে, তে বুঝালে টু, তাহলে ফ্রম 1990 টু 2000, 1990 থেকে 2000। তারপরে বলেছে কমেন্সিং। ওকে, এই কমেন্সিং মানে হচ্ছে ইনক্রিজ, মানে শুরু করা, স্টার্ট। কমেন্সিং ফ্রম 19 বিটুইন। ওকে, আচ্ছা, এই যে ওয়ার্ডটা কমেন্সিং, এটা হচ্ছে হয়তো তোমরা অনেকে নিউ পেতে পারো, এটা মানে হচ্ছে স্টার্ট। ওকে, যেমন ধরো আমি যদি বলি শুরু করা, বাংলাতে আমরা বলি শুরু করা। তার মানে কি, ধরো কোনো কিছু এত থেকে শুরু হয়েছে, তার মানে কমেন্সিং ফ্রম 1980 মানে কি 1980 থেকে শুরু হয়েছে। বা আমরা যদি এরকম সাল প্রকাশ করতে চাই, বা বিটুইন 1995 and 2005, যদি এত সাল থেকে এত সালের মধ্যে, লাইক 5 বছরের মধ্যে, যেমন 1995 থেকে 2005 এর মধ্যে কি 5 বছর আছে, তাহলে এর মধ্যে যদি বুঝাই, দুইটা জিনিসের যদি কম্পেয়ার হয় তখন আমরা সেটাকে বলি বিটুইন। আর অনেকগুলো জিনিসের মধ্যে যদি কম্পেয়ার হতো তখন আমরা বলতাম অ্যামাং। হ্যাঁ, কিন্তু এখানে যদি দুইটা সংখ্যা বলছে, সো আমরা বলছি বিটুইন 1995 and 2005। এরপর দেখো যদি বলে আফটার 2012 মানে কি, ধরো আফটার 2019 the amount, the percentage of getting GPA 5 in intermediate SSC, intermediate and higher secondary higher secondary level, like কি হয়েছে, অনেক বেশি আপলিফট হয়েছিল, অনেক বেশি কি বৃদ্ধি পেয়েছিল। তাহলে কি 2018 সালের মধ্যে, মানে আমরা হচ্ছে যারা 18 সালে ব্যাচ ছিলাম, আমাদের সময় 29,000 জিপিএ 5 পেয়েছিল। সবচেয়ে, ইট ওয়াজ দ্য মোস্ট লোয়েস্ট অ্যামাউন্ট অর পার্সেন্টেজ ইউ ক্যান কনসিডার, এটা ছিল সবচেয়ে কম। কিন্তু 2019 সালের পর আমরা দেখতে পাচ্ছি দেয়ার ওয়াজ এ ড্রামাটিক চেঞ্জ। হ্যাঁ, একটা বিশাল একটা নাটকীয় পরিবর্তন ছিল গেটিং এ জিপিএ 5 পাওয়ার। তাহলে এই যেরকম যদি বলি আফটার, মানে অত সালের পরে, তাহলে এখন আমরা সেটাকে বলবো আফটার। এরপর এসে তাহলে আমরা এটা তো শিখলাম। এরপর আমরা আরো কিভাবে বলতে পারি, আমরা বলতে পারি বাই, মানে বাই 1995 মানে কি 1995 এর মধ্যে, বা ইন 1990 মানে কি 1998। যদি কোনো সালের আগে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে, বা কোনো মাসের আগে আমরা ইন দিই। বাট যদি কোনো ডেট থাকে, লাইক অত তারিখ, হ্যাঁ, ডেট লাইক অন সানডে, অন মানডে, যেমন আই এম কন্ডাক্টিং দিস ক্লাস অন মানডে, হ্যাঁ, এরকম, তাহলে ডেটের আগে হচ্ছে, বা হচ্ছে তারিখ বারের আগে হচ্ছে অন বসে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি বাই ইন 1998, বা ইন ফেব্রুয়ারি, দেখো মাসের আগে ইন। ওভার দ্য পিরিয়ড মানে কি এই বছরের মধ্যে, যেমন আমরা দেখো বিটুইন 1995 and 2005, 1995 থেকে 2005, তাহলে ওভার দ্য পিরিয়ড মানে কি এই যে 5 বছরের মধ্যে কি ঘটেছে, হোয়াট হ্যাপেন্ড, হ্যাঁ, ওভার দ্য পিরিয়ড মানে এই সালগুলোর মধ্যে, তখন আমরা বলতে পারি এই যে ওভার দ্য পিরিয়ড মানে এই সালের মধ্যে। ওকে, সো তারপরে হচ্ছে মিথিলা ইসলাম মিষ্টি কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাকিরা সবাই জয়েন হয়ে যাও, শেয়ার করে দাও তোমাদের ফেসবুক টাইমলাইনে, এবং তোমাদের বন্ধু বান্ধবকে ইনভাইট করো আমাদের আজকে ক্লাসে, যারা হচ্ছে সামনে পরীক্ষা দেবা, টেস্ট পরীক্ষা আছে তোমাদের। ওকে, সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাক টু দ্য স্টাডি আওয়ার, দ্যাট আমরা বলতে পারি কি ডিউরিং 2018 মানে কি ডিউরিং মানে সেই সময়ে। হ্যাঁ, ধরো ডিউরিং আই এম
লাইক রিডিং সাম কমেন্টস ডিউরিং মাই ক্লাস, মানে কি আমার ক্লাসের সময়কালীন আমি কিছু কমেন্ট পড়ছি। তাহলে এই যে সেই সময় যদি বোঝায় তখন আমরা এই ডিউরিংটা ইউজ করতে পারি। ওকে, তারপরে আসো ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার, মানে কি যদি এমন কিছু বোঝাতে চায় যে হচ্ছে বছরের শুরুতে, বছরের অর্ধেক সময়টাতে, ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য হাফ অফ দ্য ইয়ার, বা ফর দ্য ফার্স্ট কোয়ার্টার মানে প্রথম অংশে, প্রথমার্ধে, এরকম যদি বোঝায়, বা দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার শেষ, বছরের শেষ অংশে, বা ডিউরিং দ্য ফার্স্ট ডিকেড, ডিকেড মানে হচ্ছে দশক, মানে কি প্রথম সেই দশকের দিকে, অথবা আসো ইন দ্য 80s মানে কি 80-র দশকে, ইন দ্য 90s, ইন দ্য 20s 90 দশকে, হ্যাঁ, অথবা হচ্ছে ইন দ্য 1980s 1980 দশকে বা 80 সালের দিকে, ডিউরিং দ্য নেক্সট 6 মান্থস মানে কি আগামী 6 মাসে বা পরবর্তী, বা মানে সেই 6 মাস সময়, আগামী ডিউরিং দ্য নেক্সট 6 মান্থস মানে আগামী 6 মাস সময়ের মধ্যে, ইন দ্য মিড 70s মানে 70 দশকের মাঝামাঝি সময়, মিড, বা নেক্সট 10 ইয়ার্স পরবর্তী 10 বছর, বা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস মানে হচ্ছে আগের বছর, হ্যাঁ প্রিভিয়াস মানে আগের বছর। ওকে, নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার মানে হচ্ছে পরের বছর, প্রিভিয়াস ইয়ার মানে আগের বছর, ধরো 2024 মানে এটা কি প্রিভিয়াস ইয়ার, আর পরের বছর হবে কি আমরা এখন হচ্ছে প্রেজেন্টলি কি 2025 বর্তমানে 2025 সাল, বা নেক্সট ইয়ার কি হয়ে যাবে 2026 সাল, সেটাকে আমরা বলবো নেক্সট ইয়ার। ওকে, তারপরে বিটুইন 1980 and 1910 মানে কি 1980 এবং 1990 সালের মধ্যবর্তী কোনো সময় যদি আমরা বোঝাতে চাই তখন আমরা বলবো বিটুইন। ওকে, তারপরে আসো উইদিন এ টাইম স্প্যান অফ 10 ইয়ার্স মানে কি 10 বছর সময়ের মধ্যে, যে এই যে 10 বছর এই টাইমে, উইদিন এ টাইম স্প্যান এই সময়টার মধ্যে, বা হচ্ছে উইদিন 5 ইয়ার্স মানে কি 5 বছরের মধ্যে। তাহলে এগুলো হচ্ছে সবগুলাই কিন্তু তোমাদের হচ্ছে যে বছর বা সাল বা মাস যদি থাকে, সেই মাস বা সালটাকে তুমি গুছিয়ে কিভাবে লিখবা, যে এত সালে, এত সাল থেকে এত সালের মধ্যে, বা ওই সালের মধ্যে, ওই সালে ওই সময়টার মধ্যে, হ্যাঁ, বা 5 বছরের মধ্যে, এটা কিভাবে তুমি প্রকাশ করবা, এটা মূলত এই জিনিসটাকে বলছে। হ্যাঁ, সিন্স মানে সেই সময়ে, দেন মানে হচ্ছে পরবর্তীতে। আচ্ছা, এখানে একটা অনেকে একটা মানে মিস্টেক করে, সবাই হচ্ছে এই দেন আর এই দেনের মধ্যে গুলাই ফেলে যে কোনটা কি। এই দেন মানে হচ্ছে তার চেয়ে, যখন আমরা হচ্ছে কি কোনো কিছু তুলনা করতে যাই, তার চেয়ে এরকম যদি কিছু বোঝায় তখন এটা হবে এটা। আর এই দেন মানে হচ্ছে পরবর্তীতে, নেক্সট আমরা বলি দেন। দেন আমরা হচ্ছে কি একটা প্যারাগ্রাফ প্র্যাকটিস করবো, ধরো এইগুলো পড়ানোর পরে আমরা কি করবো, একটা প্যারাগ্রাফ প্র্যাকটিস করব। এই দেন মানে হচ্ছে সেটা। ওকে, নেক্সট আসো পার্সেন্টেজ, পোরশন এন্ড নাম্বারস। এই জিনিসটা হচ্ছে তোমাদের পাই চার্ট, যেটা এটা বার চার্টে কাজে লাগে, পাই চার্টে হচ্ছে এটা মোস্টলি হচ্ছে পার্সেন্ট, মানে পাই চার্ট মানে কি 100%, 100-এর মধ্যে বিভিন্ন হোল যে ভাগ করা থাকে সেটাই তো পাই চার্টে প্রকাশ পায়। সো এই যে পার্সেন্টেজটা সেখানে একটু বেশি হচ্ছে ইফেক্টিভ। ওকে, তাহলে আমরা যদি দেখি পার্সেন্টেজেস, ধরো কি বলি যে 100-র মধ্যে জিপিএ 5 পাওয়ারদের মানে ছাত্রছাত্রীর সংখ্যা গত 2024 সাল থেকে 5% কমে গিয়েছে, সেটা আমরা বলতে পারি কি, বা 10% বেড়ে গিয়েছে, 10% ইনক্রিজ, অথবা 25% ডিক্রিজ। যদি আমি বলতে চাই যে 25% হচ্ছে কমে গিয়েছে, তখন কি সেটা হচ্ছে এভাবে। তারপর আমি যদি বলি ইনক্রিজড বাই 15%, আমরা বলতে পারি যে 15% হচ্ছে বৃদ্ধি পেয়েছে, বা ড্রপড বাই 10% মানে কি 10% কমে গিয়েছিল, বা ফলেড 50% মানে কি 50% কমে গিয়েছিল, বা রিচড টু 75% মানে রিচড টু, রিচডের সাথে হচ্ছে টু হবে সবসময়, তাহলে কি সেটা 75%-এ পৌঁছেছিল, এরকম যদি বোঝায়। বা ট্রিপল মানে হচ্ছে 3 গুণ হওয়া, ডাবল মানে দ্বিগুণ হওয়া, 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, ধরো 4টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি বোঝায় সেটা বলে 1/4। 3/4 3%, ওরকম যদি বোঝায়। হাফ মানে অর্ধেক, ডাবল ফুল মানে 2 ভাগ মানে
আমরা বলি না ডাবল, হ্যাঁ 5 টাইমস হায়ার মানে 5 বারের জন্য সবচেয়ে বেশি, যে বেশি, বা 3 টাইমস হায়ার 3 বার লয়ার, 3 বারের জন্য কম। ডিক্লাইন টু অ্যাবাউট 49%, মানে কি যদি এটা কমে যায়, যে ধরো এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হয়ে গিয়েছে, মানে কি কমে গিয়েছে, এরকম কিছু যদি বুঝায় তখন সেটা হবে ডিক্লাইন টু অ্যাবাউট 49%, বা স্টোর এক্সিটলি এট 43%। ধরো কোনো কিছু বেড়ে গিয়ে অথবা কমে গিয়ে 43%-এ স্ট্যান্ড করেছে, এরকম যদি বোঝায় তখন সেটা হয়ে যাবে এই যে এটা। ওকে, সো আমরা হচ্ছে পার্সেন্টেজ সম্পর্কে পড়েছি, এখন আসো ফ্র্যাকশনস, ভগ্নাংশ। ফ্র্যাকশনস মানে হচ্ছে বাংলাতে আমরা যেটাকে বলি ভগ্নাংশ। এখন আমরা ধরো 50%, 100-এর মধ্যে যদি 50% সেটা হাফ আমরা বলতে পারি, কিন্তু এটা কাছাকাছি হলে বা কোন পার্সেন্টটাকে আমরা হচ্ছে গ্রাফে রিটেন ওয়ার্ডে কিভাবে এক্সপ্রেস করব আমরা এখন সেটা দেখব। যেমন দেখো 4% মানে এ টাইনি ফ্র্যাকশন, মানে খুব অল্প, টাইনি মানে খুব কম, হ্যাঁ মানে খুব অল্প পরিমাণ। অথবা যদি 24% অলমোস্ট এ কোয়ার্টার মানে কি হচ্ছে, ধরো 100%, হ্যাঁ 100%-এ আমরা হচ্ছে 4 ভাগ যদি করি তাহলে এটা হবে কি 25% করে হবে, তাই না? সো এই 25%টাকে আমরা বলি একটা কোয়ার্টার, হ্যাঁ এটাকে আমরা বলি, এই যে জিনিসটাকে বলি এক কোয়ার্টার, ARTER। ওকে, সো আমরা এই জিনিসটাকে বলে হচ্ছে মানে একটা 25% থেকে মানে হচ্ছে বলে এক, মানে এক কোয়ার্টার বা এক ভাগ। সো তাহলে আমরা এই 100%-এ যদি আমরা এক ভাগ ধরি, সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 24%, মানে কি 25%-এর যেতে একটু কম। তাহলে আমরা একে বলতে পারি অলমোস্ট এক কোয়ার্টার, মানে প্রায় অলমোস্ট এক কোয়ার্টার, তাই না? 4 ভাগের 1 ভাগ বা 100%-এর যে আমরা 25% বলি সেটা 25% এক্স্যাক্টলি এক কোয়ার্টার, মানে একদম ঠিক একটা এক কোয়ার্টার যে অংশটা সেটাকে বলি। এখন ধরো 25 মানে এক কোয়ার্টার, এটা যদি 1% কম হয় সেটা হয়ে যাবে হচ্ছে অলমোস্ট। কিন্তু যদি 1% বেশি হয়, ইফ ইট স্ট্যান্ডস কি যে 26%, তখন আমরা সেটাকে কিভাবে বলবো? আমরা সেটাকে বলবো রাফলি 1 কোয়ার্টার। রাফলি মানে কি একটু সামান্য বেশি, খুব বেশি না, বাট হচ্ছে কি একটু সামান্য বেশি। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি ধরো আরেকটু যদি বেশি হয় তখন আমরা বলবো নিয়ারলি 1/3 অথবা নিয়ারলি এ থার্ড। এ থার্ড মানে কি 30%, যেটাকে আমরা বলি, হ্যাঁ। সো তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 32% মানে নিয়ারলি 1/3 অথবা নিয়ারলি এ থার্ড। 49% মানে কি আমরা ধরো 100-কে আমরা অর্ধেক, যেমন কি বলি 50-কে আমরা বলি হাফ, তাই না? যে ধরো যে হাফ আমরা বলি না, আমরা হচ্ছে কোনো কিছু যে তুমি ধরো 10 টাকা দিয়ে একটা কিছু কিনেছো, ওকে তুমি অর্ধেক আমি অর্ধেক, সে অর্ধেকটা কেউ ধরো 5 টাকা দুজনে ভাগ করে নিলা, তাই না? সেটাকে আমরা বলি হাফ। তাহলে 100-কে যদি আমরা করি, তাহলে যদি সেই 50%-এর নিচে অল্প 48%, 49% কাছাকাছি থাকে তখন আমরা সেটাকে বলবো অ্যারাউন্ড এ হাফ, মানে কি কাছাকাছি, অথবা জাস্ট আন্ডার এ হাফ মানে কি অর্ধেকের একটু নিচে, আমরা সেটাকে বলবো। অথবা আমরা বলতে পারি ধরো 50% যদি থাকে একদম এক্স্যাক্টলি ওই যে 25%-এর মতো এক্স্যাক্টলি এ কোয়ার্টার, এক্স্যাক্টলি হাফ, আমরা এটাকে এবার বলবো। এরপর সেটা একটু বেশি থাকে জাস্ট ওভার এ হাফ, মানে কি হাফের চেয়ে একটু উপরে। এরপর আসে 73% নিয়ারলি 3 কোয়ার্টার্স। 3 কোয়ার্টার্স মানে আমরা কিন্তু অলরেডি জানি যে 75% এটা কিন্তু হচ্ছে আমাদের 3 কোয়ার্টার্স, তাই না? 25, 25, 50, 25, 75। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ারলি 73 মানে কাছাকাছি 75-এর চেয়ে, সেটা হবে 73% নিয়ারলি 3 কোয়ার্টার্স। এরপর 77 মানে ওই যে 3 কোয়ার্টার্স হচ্ছে একটু বেশি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 3 কোয়ার্টার, নো মোর দেন 3 কোয়ার্টার্স। ওকে, তাহলে আমরা কি এটা মোর দেন মানে কি একটু বেশি, বা অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, এটা এরকম ভাবে বলতে পারি। বা যদি এটা চার একটু বেশি হয় ওয়েল ওভার 3 কোয়ার্টার্স, মানে কি ওভার মানে কি বেশি, 3% যেটা যেটা হচ্ছে এটা একটু বেশি। সো আমাদের এটা গেল। এখন আসো প্রপোর্শনস। প্রপোর্শনস মানে হচ্ছে অনুপাত, বাংলাকে আমরা তো এটাকে বলি অনুপাত, হ্যাঁ
এটাকে আমরা তো বলি বাংলাতে অনুপাত। তার মানে কি 2% আর টাইনি পোর্শন মানে কি অংশ বা হচ্ছে অনুপাত আমরা যেটাকে বলি। ইয়াসিন আল আরাফাত কমেন্ট করেছে বেস্ট বেস্ট প্ল্যাটফর্ম বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। ওকে, আর ওকে কে কমেন্ট নুসরাত জাহান, ইয়েস মিস ডান। ওকে, তোমরা হচ্ছে এভরিওয়ান প্লিজ ট্রাই টু মেক নোটস। হ্যাঁ, তুমি আমি যা যা পড়াচ্ছি, বিকজ দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন অ্যাবাউট গ্রাফ এন্ড চার্ট। আই ক্যান জাস্ট অ্যাসিওর ইউ ভেরি ভেরি কুইকলি। হ্যাঁ, ওকে, সো আমরা কুইকলি হচ্ছে অ্যাক্টিভিটিতে যাব। সো তার আগে আমরা একটু জিনিসগুলো দেখে নিই। 4% একটু দেখো, সিগনিফিকেন্ট মাইনরিটি মানে কম, 16% স্মল মাইনরিটি, 70% লার্জ পোর্শন, 72% হ্যাঁ সিগনিফিকেন্ট মেজরিটি। সো মাইনরিটি এটা মানে হচ্ছে কম, এদিকে এই যে মেজরিটি এই ওয়ার্ডটা মানে হচ্ছে বেশি। মানে হ্যাঁ, ধরো 10 জনের মধ্যে 7 জন বলছে চলো আমরা হচ্ছে পরীক্ষা শেষে পিকনিকে যাব, এটা হচ্ছে মেজরিটি। যদি 10 জনের মধ্যে 3 জন বলে যে পরীক্ষার পরে পিকনিকে যাব, লাইক যাব না, সেটা হচ্ছে মাইনরিটি। ঠিক আছে, মানে কম। 89% ভেরি লার্জ পোর্শন মানে অনেক বেশি। ওকে, সো এগুলো তোমরা অলরেডি জানো অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, রাফলি, এখানে কিছু দেখানোর নেই। এটা একটা চার্ট, যেমন দেখো লোয়েস্ট পয়েন্ট, ধরো এখান থেকে শুরু হয়েছে, এটাকে আমরা বলি লোয়েস্ট পয়েন্ট। এটা গ্রাজুয়ালি ড্রামাটিক্যালি বেড়েছে, দেখো গ্রাজুয়ালি একটু কমে গিয়েছে, আবার ড্রামাটিক্যালি বেড়ে গিয়েছে। হ্যাঁ, বা হচ্ছে কি রিমেইন স্টেবল কাইন্ড অফ কিছুটা এমন আছে। সো ওইটাকে আমরা, এই জিনিসটাকে আমরা বলছি হাইয়েস্ট পয়েন্ট। হ্যাঁ, সো পরীক্ষা কিন্তু ওটা এভাবেই তোমাদেরকে বুঝে এক্সপ্লেন করতে হবে। এরপর হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, এটা তোমরা লোয়েস্ট পয়েন্ট। আচ্ছা, এখানে একটু শেখার আছে। ধরো একটা জিনিস থেকে যদি সর্বোচ্চ যে একটা বার গ্রাফের মধ্যে ধরো 2017 সালে কোনো কিছুর পরিমাণ হচ্ছে 90% বা 90 জন একটা জিনিসকে কোনো কিছু করে কিনেছে, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি হাইয়েস্ট। তখন আমরা এটাকে বলতে পারি ইট পিকড বা কালমিনেটেড অথবা ক্লাইম্যাক্সড বা রিচড দ্য পিক, মানে কি সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে, বা হিট দ্য পিক বা টাচ দ্য হাইয়েস্ট পয়েন্ট, রিচ দ্য ব্যাটেক্স or reach the apex, মানে কি সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। বা যদি সর্বনিম্ন চূড়ায় কমে যায় তখন আমরা বলতে পারি টাচ দ্য লোয়েস্ট পয়েন্ট, গেট দ্য লোয়েস্ট পয়েন্ট, রিচ দ্য নাদির মানে সর্বনিম্ন। হ্যাঁ, সো তোমরা এটা একটু নোট ডাউন করে নাও সবাই। সো আমরা তাহলে এখানে হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্ট এই জিনিসটা শিখে গেলাম। এরপরে আসা হচ্ছে ফ্ল্যাকচুয়েশনস। আচ্ছা, ডেট মান্থ এটা তো অলরেডি তোমাদেরকে আমি পড়িয়েছি, এক্সাম্পল সব পড়িয়েছি, এখানেও কিছু দেখানোর নেই। এরপরে আসো ভোকাবুলারি টু শো হাউ মেনি টাইমস। আচ্ছা, যদি কোনো কিছু মানে কতবার ঘটেছে বা কতবার হয়েছে এরকম কিছু যদি বুঝায় তখন হচ্ছে মায়াবতী রাজকন্যা কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ফাইন। আচ্ছা, ওকে, সবাই জয়েন হও, তোমাদের বন্ধু বান্ধবকে দাও, আর সবাই শেয়ার করো বেশি বেশি তোমাদের টাইমলাইনে। যখন তোমাদের হচ্ছে এটা একটু প্র্যাকটিস, এই নোট গ্রাফ এন্ড চ্যাট একটু বিষয়ে ভালো করে জানা দরকার, তখন এই ক্লাসটা কুইকলি তোমরা গো থ্রু করবে, তাহলে আশা করি তোমাদের এ ব্যাপারে কোনো আইডিয়া ক্লিয়ার, মানে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এক্স্যাক্টলি দ্য সেম, আমরা টাইম সম্পর্কে রাফলি দ্য সেম, প্র্যাকটিক্যালি দ্য সেম। ধর টুয়াইস মানে 2 বার, থ্রাইস মানে 3 বার, 4 টাইমস মানে 4 বার, 5 টাইমস মানে 5 বার, 10 টাইমস 100 টাইমস, আমরা সময় যদি নির্দেশ করি কতবার এটা বলতে পারি। এরপরে আসা হচ্ছে ভোকাবুলারি শো হাউ মাচ চেঞ্জ, কতটুকু পরিবর্তন হয়েছে। হাফ মানে অর্ধেক, ইকুয়াল মানে সমান, ডাবল মানে কি ধরো 10 থেকে 20 হয়েছে তার মানে কি ডাবল হয়ে গিয়েছে। এরকম আমরা কিন্তু এগুলোর পরে হচ্ছে অ্যাকচুয়াল পরীক্ষায় যেরকম আসবে গ্রাফ চার্ট প্র্যাকটিস করবো। জাস্ট আমি একটু কুইকলি তোমাদেরকে এই জিনিসগুলো হচ্ছে গোত্র করে দিচ্ছি। এরপর আসলে ট্রেবল বা ট্রিপল মানে তিন তিন বলে না, 3 ভাগ বেশি যদি বোঝায় সেটা। বা কোয়াড্রুপল মানে 4 ভাগ। এই ওয়ার্ডগুলো 4 টাইমস হয়তো তোমরা জানো, 5 টাইমস জানো, বাট এই ওয়ার্ডগুলো হয়তো অনেকেই জানো না। সো এই জিনিসগুলো একটু সবাই দেখে নাও। কুইন্টুপল মানে 5 বার, বা পেন্টুপল বা হেক্সটুপল বা সেপ্টুপল, অক্টুপল, ননুপল বা ডেকুপল। দেখো এই জিনিসগুলো হচ্ছে কতবার, মেনলি হচ্ছে আমাদের পরীক্ষায় এই কোয়াড্রুপল পর্যন্ত আসে, এগুলো মোস্টলি হচ্ছে বেশিরভাগ হচ্ছে এগুলো আসে আর কি। আচ্ছা, ওকে, সো তারপর দেখো আমরা হচ্ছে এটা হচ্ছে পড়েছি, এখানে কিছু নাই। আচ্ছা,
এই জিনিসটা একটু জলদি বলে নেই। এটা হচ্ছে তোমাদের যখন হচ্ছে ধরো তুমি একটা মানে পজিটিভ কথা ইউ আর মানে তোমাদের হচ্ছে কোনো একটু বাড়ছে, কোনো একটা সংখ্যা বেড়েই যাচ্ছে বলছো, ওকে দ্যাটস ফাইন। বাট যখন তুমি দেখছো যে ড্রামাটিক ল্যাঙ্গুয়েজ কমে গিয়েছে, তখন তুমি তোমার কনটেক্সটটা, হাউ ক্যান ইউ চেঞ্জ ইউর কনটেক্সট, যে তুমি কিভাবে তোমার কনটেক্সটটা চেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে কি, ধরো তুমি যখন ইতিবাচক বা পজিটিভ কোনো কথা থেকে নেতিবাচক কোনো কথা বা অন্য কোনো কথা বলতে চাও, তখন তুমি কিভাবে বলতে পারো, বা হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, সিমিলারলি একই রূপ ভাবে, বা অন দ্য কন্ট্রারি বিপরীত দিকে, মিনহুয়াইল এর মধ্যে, যে ধরো 5 বছরের মধ্যে কি কি হয়েছে, মিনহুয়াইল, ইন কন্ট্রাস্ট বিপরীত দিকে, বা বাই কম্পারিজন মানে তুলনামূলক ভাবে। ওকে, তো আমাদের এই জিনিসগুলো অলমোস্ট দেখে ফেলেছি। এখন আসো আমাদের প্র্যাকটিস টাইম, মোস্ট 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 কি বলবো, যে হ্যান্ডস অন লার্নিং আমরা যেটাকে বলে, উই হ্যাভ লার্নড অ্যাবাউট সো মেনি থিংস রিলেটেড which are related to graphs and charts. The how can we describe changes, uh, if it remains like stable, if it decreases, if it increases. So we have learned about like all aspects of grammar and charts. Now it's time to utilize our core knowledge, what we have learned from this class. So we can see I have shown a bar graph. So I have already told you that in your exam paper you may mostly get bar graphs, either bar graphs or pie chart. মানে in intermediate level we actually mostly get these two types of bar charts, বা অথবা pie charts, এই দুই ধরনেরই চার্টস মূলত পাওয়া যায় বা গ্রাফ পাওয়া যায়। তাহলে তোমরা যদি এটা দেখো, সবাই হচ্ছে আমার সাথে হচ্ছে ট্রাই করবা এটার অ্যান্সারটা মিলাতে, যে তোমরা যেগুলো শিখেছো ক্লাসে সেগুলো তোমাদের কতটুকু মিলে। হ্যাঁ, সবাই হচ্ছে এই জিনিসটা হচ্ছে অ্যান্সার করবা, আর আমি তোমাদেরকে এখন একটা স্যাম্পল অ্যান্সার হচ্ছে এটার সাথে দেখিয়ে দিব, ঠিক আছে? সবাই শেয়ার করো, অনেক শেয়ার হয়েছে, অনেকজন দেখছো, থ্যাংক ইউ সো মাচ যারা যারা হচ্ছে শেয়ার দিয়েছো এবং দেখছো। ওকে, সো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চার্ট। দ্য চার্ট বিলো শোজ দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট। অ্যামাউন্ট মানে কি, সংখ্যা, হ্যাঁ, বা পরিমাণ। ওয়েস্ট মানে কি, বজ্র বা আমরা ময়লা যেটাকে বলি। বা দ্যাট ওয়াজ ডিসপোজড অফ ভিয়া ল্যান্ডফিল। ডিসপোজড মানে কি, ধরো ওই জিনিসটাকে হচ্ছে ধ্বংস করা হয়েছে, হ্যাঁ। অফ ভিয়া মানে মাধ্যমে, ভিয়া মানে কি, কোন মাধ্যমে। ল্যান্ডফিল, ল্যান্ডফিল হচ্ছে ওই যে আমরা কি বলে, আমরা হচ্ছে জমিতে ফেলি না, মাটিতে, সেটা। বা মাটিতে ফেলে সেই ময়লাগুলো হচ্ছে আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় দেখবা হচ্ছে জমিতে ফেলে রেখেছে, ওইভাবে কি সেই বজ্রগুলোকে ধ্বংস করা হয়? নাকি বার্নিং, বার্নিং মানে হচ্ছে নাকি পুরানোর মাধ্যমে, ডাম্পিং এর সে নাকি নদীতে ফেলে দেওয়ার মাধ্যমে। ইন ইউরোপিয়ান কান্ট্রি মানে হচ্ছে ইউরোপের একটি শহরে বা একটি দেশে বিটুইন 2005 and 2008, মানে 2005 এবং 2008 সালের মধ্যে যে অ্যামাউন্ট অফ ওয়েস্ট, সেটাকে কিভাবে ধ্বংস করা হয়, সেটা কি ল্যান্ডফিলে জমিতে ফেলে দেয়া, বা হচ্ছে পোড়ানো, অথবা হচ্ছে নদীতে ফেলে দেওয়ার মাধ্যমে। সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2005 সালে ল্যান্ডফিল মানে হচ্ছে এই যে নীল এটা, বার্নিং মানে হলুদ, ডাম্পিং এর সি মানে হচ্ছে এই যে আমাদের গোলাপি কালার এটা। তো 2005 সালে এটা ছিল 1750। সো অ্যামাউন্ট অফ ওয়েস্ট মিলিয়ন টনস এখানে এটা দিয়েছে, আর সালগুলো হচ্ছে ইয়ার এটা নিচে দিকে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2005 সালে তোমার যে পদ্ধতি মেথডটা ছিল ওয়েস্ট ডিসপোজালের, হ্যাঁ, ইউরোপিয়ান একটা দেশে, তাহলে সেটা হচ্ছে কি, এটা ছিল 1750। এই বার্নিং হলুদ যেটা, এটা অনেক বেশি কম, দেখো এটা কোথায়, আর এটা হচ্ছে 600 নাকি 500 2005-এ, আর এটা হচ্ছে লাইক 550 বা 600 এরকম একটা ঘরে আছে। এরপরে 2006 সালে আমরা দেখতে পাচ্ছি এটা ড্রামাটিক্যালি একটা অনেক বেশি একটা পরিবর্তন হয়ে গিয়েছে, এটা কমে গিয়েছে, যে ল্যান্ড ফিলে জমিতে বা মাটিতে হচ্ছে বজ্র ফেলে সেটাকে ধ্বংস করাটা অনেক কমে গিয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বার্নিং এবং ডাম্পিং নদীতে ফেলে দেওয়া বজ্র এবং পুরানো, এ দুটো আবার রিমেন স্টেবল, মানে কি দুটো আবার হচ্ছে কি সমান হয়ে গিয়েছে।
তাই না? তার মানে কি বার্নিং পোড়ানোর যে বিষয়টা সেটা এইখানে 2006 এসে বেড়ে গিয়েছে। ওকে, এরপর আসে 2007-এ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ল্যান্ডফিলে বজ্র ফেলাটা আস্তে আস্তে কি হচ্ছে, রিডিউস হচ্ছে, মানে কি কমে যাচ্ছে। তাহলে এখানে এটা দেখলাম কমে গিয়েছে, কমে গিয়ে এটা হচ্ছে প্রায় 1000 হয়েছে। এটা আবার বার্নিংটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে এটা বৃদ্ধি পেয়েছে, বার্নিংটা কি আরো বেশি বেড়েছে। এখানে আবার হচ্ছে যেটা হচ্ছে ডাম্পিং এর সি, এটাও হচ্ছে হালকা, এটা বাড়েনি, এটা কি মানে এটা রিমেইন স্টেবল, এটা যেরকম ছিল ওরকমই রয়ে গেছে। আর 2008 সালে যদি আমরা দেখি এখানে হচ্ছে এটা তো আরো বেশি কমে গিয়েছে, এটা কমে গিয়ে হচ্ছে 1750 থেকে এটা এসেছে 500-তে। কত অনেক বেশি ড্রামাটিক্যালি সিগনিফিকেন্টলি, ওই যে আমরা শিখেছিলাম কনসিডারেবলি বা মডারেটলি, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো এখানে ইউজ করব। হ্যাঁ, সো তাহলে এটা আমরা দেখছি কমে গিয়েছে। আবার বার্নিং যেটা হচ্ছে হলুদ যেটা ছিল এটা আবার বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু 2005 থেকে 2008 মানে এই যে ওভার দিস ইয়ার্স, হ্যাঁ, এদের এই মিন টাইমের মধ্যে কিন্তু এটা অনেক বেড়েছে। সো এটা 2008-এ হয়েছে প্রায় 1000-এর কাছাকাছি বা একটু কম হবে এরকম। আর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ডাম্পিং এর সি, এটা আবার একটু একই রকম হয়ে গিয়েছে। সো তাহলে চলো আমরা হচ্ছে এটাকে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি, like how can you answer this one to get the best outcome in your exam. We just quickly learn this one, so let's quickly go this. Okay, সো তাহলে দেখো প্রথম যে জিনিসটা আমি তোমাদেরকে শেখাতে চাই সেটা হচ্ছে কখনোই নেভার এভার কপি দ্য টাইটেল। তুমি কখনোই এই যে এখানে যে টাইটেলটা আছে পরীক্ষার হলে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডু দিস মিস্টেক, যে তারা কি করে হুবহু কপি করে দেয়। নেভার এভার ডু দিস, ইউ আর নট সাপোজ টু ডু দিস এগেইন, অ্যাট লিস্ট আফটার ডুইং মাই ক্লাস। তোমরা এটা পরীক্ষা হলে কোনোভাবেই করতে পারবা না। তোমরা কি করবা এর জন্য, যে মিস দেন হোয়াট উই নিড টু ডু, যে আমরা তাহলে কি করব, হোয়াট আদার লাইক স্ট্র্যাটেজিস উই শুড ফলো। তাহলে আমরা কি করব, আমরা প্যারাফ্রেজ করব। এখন কারো প্রশ্ন করতে পারো প্যারাফ্রেজ এটা আবার কি, এবারটা তো আমি ফার্স্ট টাইম শুনছি, তাই না? প্যারাফ্রেজ মানে হচ্ছে কি তুমি তোমার ভাষায় তোমার ল্যাঙ্গুয়েজে ওই অর্থটা মিনিংটা সেম থাকবে, তোমার ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হবে। মানে কি তুমি সেন্টেন্স স্ট্রাকচারটা ডিফারেন্ট করতে পারো, প্যাটার্নটা পাল্টে দিতে পারো, বা তুমি একটা ওয়ার্ডে সিনোনিমাস ওয়ার্ড ইউজ করবা, সেম ওয়ার্ড ইউজ করবা না। মানে কি তুমি সিনোনিমাস ওয়ার্ড ইউজ করবা। তাহলে যেমন দেখো দ্য বার্ড চার্ট ডিলিনেটস, এটা মানে কি এটা প্রকাশ করে, দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট এখানে কিন্তু ছিল দ্য বার্ড চার্ট শোজ। দেখো আমি কিন্তু এখানে শোজ লিখিনি, মানে প্রকাশ করে বা প্রদর্শন করে বা দেখায়। তাহলে কি এখানে আমি দেখেছি ডিলিনেটস মানে কি দ্য বার্ড চার্ট, একটা ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে কি হয়ে গিয়েছে, এস হয়ে গিয়েছে। সো দ্য বার্ড চার্ট ডিলিনেটস দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট ম্যানেজড থ্রু 3 প্রিন্সিপাল মেথডস। এখানে দেখো এখানে বলেছিল ভিয়া, এই যে মানে কি মাধ্যমে, হ্যাঁ, কিন্তু এখানে আমি কি বলেছি যে 3 প্রিন্সিপাল মেথডস, তিনটা ম্যানেজ থ্রু 3 প্রিন্সিপাল মেথডস, তিনটা প্রধান প্রিন্সিপাল মানে কি প্রধান মাধ্যমে কিভাবে, যেমন ল্যান্ডফিলিং, ইনসিনারেশন এন্ড মেরিন ডাম্পিং, মানে কি যে পোড়ানো এবং হচ্ছে নদীতে ফেলে দেওয়া। এই ওয়ার্ডগুলো কিন্তু আমি হচ্ছে কি সিনোনিমাস ওয়ার্ড ইউজ করেছি। ইন ইউরোপিয়ান নেশন, এই যে কান্ট্রি জায়গায় আমি কি বলেছি নেশন, আমি কিন্তু আই ডিডন্ট রাইট দ্য ওয়ার্ড কান্ট্রি হিয়ার अगेन, আমি তো এটা সেম কপি করিনি। নেশন আমরা এটা দেশ বলি, কান্ট্রি আমরা দেশ বলি, তাই না? দিস টু আর সিনোনিমাস ওয়ার্ডস, রাইট? সো তাহলে বিটুইন 2005 and 2008 মেজার্ড ইন মিলিয়ন টনস। তাহলে এই যে মেজার্ড মানে কি পরিমাপ করা হয়েছে, এই যে দেখো এখানে ছোট করে লেখা রয়েছে মিলিয়ন টনস, মানে কি তাহলে এটা কিসের পরিমাপ করা হয়েছে, মেজার্ড ইন মিলিয়ন টনস, মানে মিলিয়ন টনসে পরিমাপ করা হয়েছে। তাহলে আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং উইচ উই অলরেডি জাস্ট হ্যাভ লার্নড দ্যাট, যে আমরা উই ওয়ন্ট লাইক কপি দ্য কোয়েশ্চেন ইন আওয়ার অ্যান্সার শিট, আমরা কোয়েশ্চেনটা কপি করবো না, ওটাকে আমাদের নিজেদের ভাষায় সিনোনিমাস ওয়ার্ডস দিয়ে আমরা সেটাকে হচ্ছে কি প্যারাফ্রেজ করব, রাইট? ওকে, সো চলো আমরা নেক্সট অ্যান্সারে যাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে
আমরা তো প্যারাপ্রেস করলাম অ্যান্সারটাকে। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা একটা ওভারঅল মানে আমরা এখানে যে যে পার্সেন্টেজ আছে সেটাকে কখনো মেনশন করব না। আমরা এখানে হচ্ছে তোমার মূলত মূল কাহিনীটাকে আমরা বলি হ্যাঁ 3 ঘন্টার একটা ছবি। এখন তুমি যদি তোমার বন্ধুর কাছ থেকে সে 3 ঘন্টার ছবিটা কি এক্সপ্লেন করা ওয়ার্ড বাই পসিবল? কোনোভাবে না। তুমিও হচ্ছে ইউ ওয়ন্ট ফিল ইন্টারেস্ট, তাই না? মানে তুমি হচ্ছে এটাতে আগ্রহী হবে না, বা হচ্ছে তুমি হচ্ছে ইউ মে ফিল মনোটোনাস, যে না বলবো সামারিটা বলো। আমরা বলি সামারি বল, মূল কথাটা মূল কাহিনীটা কি সেটা বল। এটা হচ্ছে এটা যখন তুমি গ্রাফ লিখবা সেই গ্রাফের প্রথম যে প্যারাটা থাকবে সেটাকে হবে মূল কাহিনীটা কি, কি কি ঘটেছে, মেইন পরিবর্তনটা কি, হ্যাঁ কি কি পরিবর্তন কমে গিয়েছে, মেজর সিগনিফিকেন্ট পরিবর্তন যেটা সেটাকে এখানে বলবো। যেমন দেখো আমরা এই ওয়ার্ডটি ইউজ করতে পারি ওভারঅল। হ্যাঁ এটা খুব একটা কমন একটা ওয়ে এই প্যারাটা লেখার জন্য। তাহলে ওভারঅল ইট ইজ ম্যানিফেস্ট, এটা স্বীকার করা হয় দ্যাট ল্যান্ডফিল ওয়াজ ইনিশিয়ালি, মানে হচ্ছে ওই যে মাটিতে বজ্র ফেলে যে বজ্র পরিষ্কার করা হচ্ছে প্রাথমিকভাবে প্রাইমারিলি ইনিশিয়ালি দ্য প্রিডমিনেন্ট মানে কি একদম মুখ্য বা প্রধান একটা বিষয় ছিল, মানে খুবই যে আমরা বলি পাওয়ারফুল। সো প্রিডমিনেন্ট মুড মানে মেথড। দেখো আমাদের কোশ্চেন পেপার ইট ওয়াজ মেথড, তাই না? আমাদের মেথড লেখা ছিল, কিন্তু এখানে কি লিখছি আমরা মুড অফ ওয়েস্ট ডিসপোজাল। ডিসপোজাল মানে কি ধ্বংস করা বা নষ্ট করা যেটাকে বলি। হাউএভার অন্যদিকে ইটস ইউজেস এক্সপিরিয়েন্সড ড্রামাটিক, এটার যে ব্যবহারটা এটা এক্সপিরিয়েন্স মানে কি এটা একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। ড্রামাটিক আমরা কিন্তু শিখেছি ড্রামাটিক ওই যে নাটকীয় ভাবে। দেখো মানে 2005 সালে ছিল ওই যে মাটিতে ফেলে বজ্র ময়লাগুলো ফেলে, এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা ইউজফুল, মানে এটার মাধ্যমে সবাই ময়লা পরিষ্কার করতো বা ফেলে দিত। কিন্তু আস্তে আস্তে কি হয়েছে 3 বছরে এটা সবচেয়ে বেশি কমে গেছে। তাহলে ড্রামাটিক অ্যান্ড কনসিস্টেন্ট ডিক্লাইন থ্রু আউট দ্য পিরিয়ড, মানে কি এই যে দেখো 2005 সালে যেটা ছিল যে এটা আস্তে আস্তে কি হয়েছে কনসিস্টেন্ট, মানে কি আস্তে আস্তে এই ল্যান্ডফিলটা কি হয়ে গেছে কমে গিয়েছে থ্রুআউট দ্য পিরিয়ড। ইন কন্ট্রাস্ট এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পড়েছি বিপরীতে বা বিপরীত দিকে বোথ বার্নিং কমে যাওয়া অ্যান্ড ডাম্পিং এট সি, যে পুরানো এবং নদীতে বজ্র ফেলা এক্সিবিটেড, এই যে শো এটা সিনোনিমাস ওয়ার্ড এক্সিবিটেড। তারপরে যে আমরা প্রথমে পড়েছিলাম ওইটার হচ্ছে প্রকাশ করেছে গ্র্যাজুয়াল মানে কি ধীরে ধীরে, ইয়েট নোটিসেবল গ্রোথ মানে কি একটা চোখে পড়ার মতো একটা পরিবর্তন, উইথ ইনসিনারেশন মানে ইভেনচুয়ালি সারপাসিং ল্যান্ডফিলিং বাই দ্য এন্ড অফ দ্য অবজার্ভড টাইম ফ্রেম, মানে কি যেটা হচ্ছে যেটার মাত্রাটা বৃদ্ধিটা আস্তে আস্তে হচ্ছে কি যে বেড়ে গিয়েছিল ল্যান্ডফিল থেকে হচ্ছে সেটা আস্তে আস্তে যে এই বছর এই টাইম ফ্রেম মানে এই সময়কার মধ্যে এটা বেড়ে গিয়েছিল। এরপর আসো ওকে ওভারঅল ইট ইজ ম্যানিফেস্ট দ্যাট, আচ্ছা এটা তো আমরা পড়েছি। এরপর আসো সিমিলার ট্রাজেক্টরি মানে হচ্ছে ওইরকম গতিপথ মানে একই ধরন কন্টিনিউড ইনটু 2007, মানে এরকমই যে ল্যান্ডফিল হচ্ছে আস্তে আস্তে বজ্র ফেলা কমে গিয়েছে, বার্নিং এ বেড়ে গিয়েছিল, আর হচ্ছে ডাম্পিং এর নদীতে বজ্র ফেলাটা আর একটু বেড়েছিল ওরকম। সো কন্টিনিউড ইন 2007 when landfill uses dropped, এই যে দেখো ড্রপড মানে কি কমে গিয়েছিল, ফার্দার মানে পরবর্তীতে to about 900 million tons 900 million tons, while the amount of waste কি হয়েছে incinerated climbed steadily, climbed মানে কি বৃদ্ধি পেয়েছে to around 700 million tons, মানে কি যেটা হচ্ছে কি ওই যে বার্নিং হচ্ছে এটা কি হয়েছে যে এটা হচ্ছে আরো বেশি কি হয়েছে ক্লাইম্ব স্টেডিলি মানে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল। এরপরে কি বলেছে দ্য ভলিউম অফ ওয়েস্ট ডাম্পিং এট সি, মানে নদীতে ফেলাটা also edged up slightly to nearly the same level, মানে আরেকটু অল্প পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, ইন্ডিকেটিং এ প্রগ্রেসিভ মানে কি আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া, শিফট অ্যাওয়ে ফ্রম ল্যান্ড বেসড ডিসপোজাল। তার মানে কি প্রকাশ করছে এখানে যে পুরানো এবং হচ্ছে নদীতে বজ্র ফেলাটা যেটা এটা হচ্ছে আস্তে আস্তে ওই যে মানে মাটিতে বজ্র ফেলা ময়লা ফেলার জিনিস থেকে
বের হয়ে আস্তে আস্তে ওই দুইটা জিনিসের দিকে শিফট করেছে, মানে একটা প্রোগ্রেসিভ, মানে আস্তে আস্তে ওই জিনিসটা বৃদ্ধি পেয়েছিল। ওকে, তারপরে এসে দেখো আমরা এখন লাস্ট যে চার্টটা ছিল 2008 সালে সেটাকে এক্সপ্লেন করছি। তাহলে বাই 2008 মানে কি 2008 সালের মধ্যে দ্য ইউজ মানে ব্যবহার, দ্য ইউজ অফ ল্যান্ডফিলস যে মানে কি বলে যে মাটির যে ব্যবহার সেটা হ্যাজ ডিক্লাইন্ড প্রিসিপশিয়াসলি, মানে কি যে অনেক মানে কি বলবো যে গভীরভাবে হচ্ছে কমে গিয়েছিল, হঠাৎ করে কি অনেক বেশি কমে গিয়েছিল। টু মিয়ারলি মানে নিছক সেটা ছিল 1750 সালে 2005 সালে, আর 2008 সালে 3 বছরে মাত্র 600 মিলিয়ন টন এসেছে, মানে কি অনেক কমে গিয়েছিল। মেনি 600 মিলিয়ন টনস, লেস দেন হাফ অফ ইটস ইনিশিয়াল লেভেল, মানে কি লেস মানে কি কমে, এটা প্রথমে যে 1750 থেকে শুরু হয়েছিল সেটা কমে গিয়ে প্রাথমিক লেভেলটাতে কমে গিয়ে এটা কমে গিয়েছে, মানে এটা অর্ধেকের চাইতেও কম হয়ে গিয়েছে, এটাকে এখানে এটা প্রকাশ করছে। এরপর আসো ইন কন্ট্রাস্ট, মানে কি বিপরীত দিকে বার্নিং রোজ শার্পলি, মানে পুরানো ময়লা পুরানোটা আরো বেশি শার্পলি মানে কি দ্রুত হারে এইট মানে এটা কি বৃদ্ধি পেয়েছিল টু অলমোস্ট 900 মিলিয়ন টনস, মানে কি 900 মিলিয়ন টনে হচ্ছে এটা আরো বেশি বৃদ্ধি পেয়েছিল। ওভারটেকিং ল্যান্ডফিল অ্যাজ দ্য প্রাইমারি ডিসপোজাল মেথড, মানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডফিলটা ছিল প্রিডমিনেন্ট একটা মেথড ফর কি ওয়েস্ট ডিসপোজাল, বাট বাই দ্য টাইম আমরা দেখতে পাচ্ছি যে বার্নিং টুক দ্যাট প্লেস অফ দ্যাট ল্যান্ডফিল, তাই না, ল্যান্ডফিলে ওই জায়গাটা নিয়ে নিচ্ছে। মিনওয়াইল দেখো এর মধ্যে যে মিনওয়াইল মানে কি এর মধ্যে ডাম্পিং এসছি, ডাম নদীতে বজ্র ফেলাটা মেনটেন মডারেট আমি বলেছিলাম। দেখো এখানে যদি তোমরা যে আমার প্রথম পার্টটা যদি ভালো করে মনে রাখো, এই অ্যান্সারটা খুবই একটু আন্ডারস্ট্যান্ড, বললাম না আমি আগে বলেছি যে এটা বোঝাটা খুবই খুবই সহজ তোমাদের জন্য। তাহলে কি মডারেট মানে হচ্ছে একদম মানে কম, মানে মাঝামাঝি লেভেলের আপওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড মানে বৃদ্ধি পাওয়া, যে ডাম্পিং হ্যাঁ নদীতে খুব কম ছিল, নদীতে বজ্র ফেলাটা খুব বেশি ছিল না, মানে কম ছিল। রিচিং অ্যাপ্রক্সিমেটলি 700 মিলিয়ন টনস, যেটা কোথায় পৌঁছেছে যে 700 মিলিয়ন টনসে পৌঁছেছে। ওকে, সো আমাদের প্রথম পার্টে ছিল প্যারাফ্রেজ করবো কোশ্চেন, সেটা শেষ। তারপরে মেন সামারি কাহিনীতে কি সেটা বলেছি, তারপরে আমরা এক্সপ্লেন করেছি কোন সালে কত পার্সেন্ট কমেছে বেড়েছে বা রিমেইন থেকেছে সেটাও হয়ে গেল। লাস্টে হচ্ছে আমাদের কনক্লুশন, মানে ওকে ওভারঅল কোন জিনিসটার প্রভাব বেশি ছিল কম ছিল আমরা সেটা এক্সপ্লেন করবো। যেমন দেখো ইন সামারি হোয়াইল, দেখো আমরা বলেছিলাম ওভারঅল, সামারি বলার জন্য ওভারঅল ওয়ার্ডটা ইউজ করতে পারে, বাট যখন তুমি তোমার মানে শেষ বক্তব্য আমরা বলি না যে তোমার বক্তব্যের শেষ আমরা ইন সামারি এটা ব্যবহার করতে পারি। হোয়াইল ল্যান্ডফিল ওয়াজ ওয়ান্স দা কি বলেছে যে ওয়ান্স দা ডমিনেন্ট ওয়েস্ট ডিসপোজাল, ডমিনেন্ট আবার মানে বলে না যে সবচেয়ে বড় মাধ্যম, মানে পাওয়ারফুল শক্তিশালী একটা যেটা বেশি মাধ্যম, ওয়েস্ট ডিসপোজাল প্র্যাকটিস ইট আন্ডারওয়েন্ট মার্কড রিডাকশন, আন্ডারওয়েন্ট মানে এটা গিয়েছিল মার্কড রিডাকশন মানে কমে যাওয়ার মধ্য দিয়ে ওভার দ্য 4 ইয়ার স্প্যান 4 বছরের মধ্যে। ইন প্যারালাল সমজাতীয় ভাবে, ইন প্যারালাল মানে কি সমজাতীয় ভাবে কি বলেছে ইনসিনারেশন অ্যান্ড মেরিন ডাম্পিং, মানে পুরানো এবং নদীতে ময়লা ফেলা গ্রিউ ইন প্রমিনেন্স, মানে কি অনেক বেশি বেড়ে গিয়েছিল। ইলাস্ট্রেটিং এ ক্লিয়ার ট্রান্সফরমেশন, মানে কি একটা বিশাল সুস্পষ্ট একটা পরিবর্তন দেখতে পাচ্ছি ইন ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস টুয়ার্ড মোর ডাইভার্সিফাইড, মানে অনেক বৈচিত্র্য ভাবে and possibly environmentally responsive methods। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ল্যান্ডফিলে যেহেতু ফেললে পরিবেশের ক্ষতি হয়, সো ওই ক্ষতিটাকে আস্তে আস্তে কি আরো বেশি কমিয়ে এনেছে তারা। সো এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বলেছে। সো এখানে হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে আমরা যে অ্যান্সারটা স্যাম্পল অ্যান্সারটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটার হচ্ছে যে মানে কঠিন ডিফিকাল্ট ওয়ার্ডস, the meaning of those words you may not get properly, so you just need to go through twice, like you just need to get it comprehensively. So for making you more comprehensive or understandable about these words, I just made it
in this way. So I've added the Bangla meaning of these words, so I think that it will be more compatible to you to understand, right? সো আমরা দেখতে পাচ্ছি ডিলিনেটস মানে বর্ণনা করে এমন কিছু বা স্পষ্টভাবে তুলে ধরে, প্রিন্সিপাল মেথডস মানে প্রধান পদ্ধতি, বা ল্যান্ড ফিলিং ময়লা মাটি নিচে পুঁতে রাখা, যেটা পড়েছি আমরা, ইনসিনারেশন মানে পোড়ানো, বা হচ্ছে মেরিন ডাম্পিং সমুদ্রে ফেলা, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পড়েছি, তাই না? সো মেজারমেন্টের মিলনটনে পরিমাপ করা হয়েছে, ম্যানিফেস্ট মানে স্পষ্ট বোঝা যায়, বা প্রিডমিনেন্ট মানে প্রধানকারী বা প্রধান, ড্রামাটিক এন্ড কনসিস্টেন্ট ডিক্লাইন নাটকীয় ও ধারাবাহিক যে হ্রাস, এক্সিবিটেড প্রদর্শন করা, শো এটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে, আমরা বলতে পারি শো, অথবা আমরা বলতে পারি ডেমনস্ট্রেট, এই যে আমরা এটা বলতে পারি। গ্রাজুয়াল ইয়েট নোটিসেবল গ্রোথ ধীরে হলেও লক্ষণীয় বৃদ্ধি, সারপাসিং মানে আরেকটা পাস করা অতিক্রম করা, অবজার্ভড টাইম ফ্রেম পর্যবেক্ষণের সময়কাল, বা পার এক্সিডেড অনেক বেশি ছিল, অথবা ডেসপারেটি মানে হচ্ছে পার্থক্য বা বৈষম্য, অথবা অ্যাট দ্য আউটসেট মানে কি শুরুর দিকে, অথবা হচ্ছে প্লান্ট মানে হঠাৎ নেমে যাওয়া, ওই যে কমে যাওয়া ডিক্রিজ, বা সিগনিফিক্যান্ট রিডাকশন অনেক গুরুত্বপূর্ণ হ্রাস বা কমে যাওয়া, বা হচ্ছে মডেস্ট ইনক্রিজেস মানে সামান্য বা অল্প বৃদ্ধি। এরপরে পড়েছি আমরা স্টেবিলাইজিং স্থিতিশীল হওয়া, দেন ডাইভার্সিফিকেশন মানে বৈচিত্র্যতা সৃষ্টি, বা ডিসপোজাল প্র্যাকটিস মানে বর্জ্য ব্যবস্থাপনার যে অভ্যাস, বা ট্রাজেক্টরি এটা বলেছিলাম গতিপথ, বা মানে আমরা বলি এই রাস্তা দিয়ে যাচ্ছে বাড়ছে যে বাড়ার যে গতিটা সেটা। and then progressive shift ক্রমান্বয়ে পরিবর্তন, তারপর হচ্ছে ল্যান্ড বেসড ডিসপোজাল স্থল ভিত্তিক বজ্র ব্যবস্থাপনা, দেন হচ্ছে আমরা পড়েছি ডিক্লাইন্ড প্রিসিপিটিয়াসলি হঠাৎ বা তীব্রভাবে হচ্ছে কমেছে, ওভারটেকিং অতিক্রম করেছে, প্রাইমারি ডিসপোজাল মেথড প্রধান বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি। সো ওকে, সো আমরা এখানে লাস্ট যে ওয়ার্ডগুলো আছে আমরা দেখতে পাচ্ছি মেইনটেইনড অ্যান্ড আপওয়ার্ড ট্রেন্ড মানে কি একটা বৃদ্ধি ধরে সেটা ধরে রেখেছে, অথবা দেখতে পাচ্ছি মার্চ রিডাকশন মানে স্পষ্ট যে একটা কমে গেছে সেটা, ইন প্যারালাল মানে পাশাপাশি বা একসাথে, বা গ্রিউ ইন প্রমিনেন্স মানে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে, অথবা ট্রান্সফরমেশন মানে পরিবর্তন হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস মানে কি বজ্র ব্যবস্থাপনা যে কৌশল, বা ডাইভার্সিফাইড বৈচিত্র্যময় এনভায়রনমেন্টালিস্ট রেসপন্সিভ মেথডস, সো পরিবেশ বান্ধব পদ্ধতি। So I hope that students, after doing all these things, I think that you have found it very, very easy. I can say this word in a very easy way. It's very simple to understand. So তাহলে তোমরা এই ওয়ার্ডগুলো সবাই হচ্ছে নোট ডাউন করে নিও। এই তো মানে আজকে ক্লাসে তাহলে আমরা কি দেখতে পেয়েছি, আমরা এটা যে সব টেকনিক স্ট্র্যাটেজিস, I hope that you have found it that what I have told you at the very beginning of the class, that I will be telling you all the techniques and strategies that you have to keep your brain before your exam. You just need to go through this. If you have just gone through these things before exam, I think that you'll be able to secure a very great marks in your exam. So that's all about in today's class. So I have a very, very easy homework for you. As you have got all these things, this would be your homework, so that you can understand to what extent you have understood about all these graph centers. So তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আশা করি যে তোমরা বাসায় এটা হচ্ছে প্র্যাকটিস করবা, এবং নিজে তুমি যে ওয়ার্ডগুলো সবগুলো নোট ডাউন করে তুমি দেখবা তুমি অ্যাকচুয়ালি কতটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ, তুমি যে ওয়ার্ডসগুলো শিখেছে বাড়া কমা বা একরকম থাকা, to what extent you are being able to implement in your writing. So it's your work, it's your responsibility to go through this. সো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। আমি তোমাদের তাহলে হোমওয়ার্কটা দিয়ে দিয়েছি, সবাই এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও যে তোমরা হচ্ছে এটা বাড়ির কাজ মানে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা। অ্যান্ড তোমরা সবাই এটা একটু বেশি ক্লাসটা শেয়ার করো, সবাই টাইমলাইনে রাখো শেয়ার করে, যাতে হচ্ছে তোমরা অনেক বেশি হচ্ছে কি
যখনই তোমার পরীক্ষা হবে বা গ্রাফেন চার্ট সম্পর্কে তুমি হচ্ছে একটু কনফিউজড হয়ে মানে লাইক থিংস আর গেটিং কমপ্লেক্স টু ইউ, তুমি হচ্ছে এটা গো থ্রু করতে পারো। আচ্ছা, একজন কমেন্ট করেছে ইনফরমেটিভ এন্ড ইফেক্টিভ ক্লাস, থ্যাঙ্কস নেক্সট জেন ইনস্টিটিউটস ফর দিস কাইন্ড অফ ফ্রি ক্লাসেস, থ্যাংক ইউ সো মাচ। Okay, so that's all. I think we can make an end of this class, all right? So see you in the next class. I hope that you have enjoyed my class, and I hope that you will be like making a connection with next gen institutes. So thank you so much for giving your attention in my class and like be with us. So see you in the next class. Thank you. Assalamu alaikum.